সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকে আমরা হচ্ছে পদার্থের গঠন ও নিউক্লিয়ার পদার্থবিদ্যা এই অধ্যায়ের আজকে অষ্টম ক্লাসটা করব। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। ভিডিও আটকে যাচ্ছে না, দেখো তো আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আশা করি সবকিছু ক্লিয়ার আছে। তোমরা একটু জানাও যে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, জানাও। ওকে, তাহলে চলো আজকে আমরা এই অধ্যায়ের অষ্টম ক্লাসটা করব। তো আমরা এর আগে হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র শিখছিলাম এবং তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র রিলেটেড কয়েকটা প্রবলেম সলভ করছিলাম। তো আজকে আমরা তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের কয়েকটা প্রবলেম তো সলভ করবই, তাছাড়া আমরা নতুন আর একটা টপিকও আলোচনা করব, অর্থাৎ নিউক্লিয়ার যে বিক্রিয়াগুলা, এই বিক্রিয়াগুলা লেখা শিখবো আমরা। বিভিন্ন ধরনের বিক্রিয়ার হিসাব নিকাশ আমরা আজকের ক্লাসে জানব। সাউন্ড ঠিক আছে? ওকে ওকে, সবকিছু ক্লিয়ার। তো চলো শুরু করে দিই, ঠিক আছে? ওকে, দেখো প্রথম প্রবলেম, আমরা তেজস্ক্রিয় ক্ষয় সূত্র জানি, অর্ধায়ুর সূত্র জানি, গড় আয়ুর সূত্র জানি। দয়া করে একটু পুরোটা পড়বেন। গত ক্লাসের একটা অঙ্ক, প্রতি গ্রাম রেডিয়াম থেকে প্রতি সেকেন্ডে তেজস্ক্রিয়তা বিঘটনের সংখ্যা। এখানে প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যা তো ধ্রুবক না, তাহলে প্রশ্ন শুধুমাত্র প্রথম 1 সেকেন্ডের জন্য বলা উচিত ছিল না প্রতি সেকেন্ড, মানে তো সব সময় প্রতি 1 সেকেন্ডেই সেটা ধ্রুবক। আমি তো বললাম এটা তো ধ্রুবক না, আমরা প্রতি গ্রাম রেডিয়াম থেকে বের করছিলাম। প্রতি গ্রাম রেডিয়াম মানে এই প্রতি গ্রাম মানে 1 গ্রাম, যখন অবশিষ্ট আছে 1 গ্রাম, সেই 1 গ্রাম থেকে, সেই 1 গ্রাম থেকে মানে অক্ষত পরিমাণ 1 গ্রাম, 1 গ্রাম আছে, ওই 1 গ্রাম থেকে তেজস্ক্রিয়তার ক্ষয় রেট কত? 1 গ্রাম থেকে তেজস্ক্রিয়তার ক্ষয় রেট ধ্রুবক। যখন 1 গ্রাম আছে তখন তেজস্ক্রিয়তার ক্ষয় রেট ধ্রুবক। কথা বুঝছো? 1 গ্রাম থেকে একটু ক্ষয় হয়ে গেছে, তখন তো 1 গ্রাম নেই, 1 গ্রামের কম পরিমাণ, 1 গ্রামের কম, তখন ক্ষয়ের রেট অবশ্যই চেঞ্জ হয়েছে। তারপরে আরেকটু কিছুক্ষণ গেছে, আরো কিছুটা ক্ষয় হয়েছে, তারপরে পরিমাণ তো আর আগের পরিমাণ নেই, আরো কমে গেছে, ক্ষয় রেটও কমে গেছে। তাহলে তুমি যেটা ভাবতেছো প্রতি গ্রাম থেকে, ধরো আমার কাছে 100 গ্রাম আছে, সেই 100 গ্রামের প্রতি গ্রাম থেকে ক্ষয় হয় না এভাবে। 100, ধরো আমার কাছে 100 গ্রাম আছে, তাহলে তখন ক্ষয়ের রেটটা ওই 100 গ্রামের সমানুপাতিক। 100 গ্রামে যতটুকু অণু আছে বা অ্যাটম আছে তার সংখ্যার সমানুপাতিক। তাহলে যখন পরিমাণ আছে 100 গ্রাম, তাহলে তখন ক্ষয়ের রেটটা ওই 100 গ্রামের মানে সাপেক্ষে আমাদের বলতে হবে। যখন আছে 50 গ্রাম তখন 50 গ্রামের সাপেক্ষে বলতে হবে, যখন আছে 10 গ্রাম তখন 10 গ্রামের সাপেক্ষে বলতে হবে, ওই 10 গ্রাম থেকেই বিভাজন রেটটা বলতে হবে। যখন আছে প্রতি গ্রাম মানে 1 গ্রাম, তাহলে তখন 1 গ্রামের সাপেক্ষে বলতে হবে। তুমি যেটা ভাবতেছো সেটা হচ্ছে, ধরো আমার কাছে আছে 100 গ্রাম, তাহলে এই 100 গ্রামের প্রতি গ্রাম না, এটা না। তাহলে ব্যাপারটা ক্লিয়ার করছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। তো প্রথম আজকের ক্লাসের 1 নম্বর প্রবলেমটা বলা হচ্ছে যে কোন একটি তেজস্ক্রিয় মৌলের মৌলের 280 দিন পর সক্রিয়তা, 280 দিন পর সক্রিয়তা হচ্ছে 600 ডিপিএস। ডিপিএস মিন্স ডিকে পার সেকেন্ড। আরো 280 দিনের পরে আরো 140 দিন পর, আরো 140 দিন পর সক্রিয়তা স্বাভাবিকভাবে আরো 140 দিন পর সক্রিয়তা আগের চেয়ে কমে যাবে। তো এখন সক্রিয়তা হচ্ছে 300 ডিপিএস, অর্থাৎ সেকেন্ডে 300টা তেজস্ক্রিয় বিঘটন ঘটতেছে। ওকে, তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আদি সক্রিয়তা, এই তেজস্ক্রিয় মৌলের আদি সক্রিয়তা কত? আদিতে একেবারে বিভাজন যখন শুরু হয়, ঠিক আছে, বিভাজন যখন শুরু হয় একেবারে আদিতে, তো তখন সক্রিয়তার রেটটা কত বের করতে হবে। ম্যাথটা খুবই সহজ, একটু কোনো মতে চিত্র এঁকে নিই, দেখো ম্যাথটা অনেক সহজে করা যাবে। তাহলে ধরো কোন এক তেজস্ক্রিয় মৌলের আদি সক্রিয়তা এ নট, আদি মানে টি ইকুয়াল টু 0 তে, সময় কাউন্ট করা শুরু করছি এখানে। তাহলে টি ইকুয়াল টু 0 তে আদি সক্রিয়তা এ নট, এটাই আমাদের বের করতে হবে, এটা আমরা জানি না। 280 দিন পর, এখান থেকে 280 দিন, 280 দিন অতিবাহিত হয়েছে। 280 দিন অতিবাহিত হওয়ার পরে এই সময়ে তেজস্ক্রিয় রেটটা হচ্ছে 600 ডিপিএস। তেজস্ক্রিয় রেটটা 600 ডিপিএস। 600 ডিপিএস এর
এই যে যখন 600 ডিপিএস তার আরো 140 দিন পর, আরো 140 যোগ করো, আরো 140 দিন পর, তাহলে আরো 140 দিন পর প্রথম থেকে সময় কত? প্রথম থেকে এটা ছিল 280, এর সাথে আরো 140 যোগ করো, দেখো তো 420 হয় কিনা। তাহলে 420 দিন পর, আরো 140 দিন পর সক্রিয়তা কমে 300 ডিপিএস। ওকে, আদি সক্রিয়তা এ নটের মান আমাদের বের করতে বলছে। ডিপিএস কি? ডিপিএস মিন্স ডিকে পার সেকেন্ড। এটা তো তেজস্ক্রিয়তার একটা একক, গত ক্লাসে আমি লিখে দিছিলাম না অনেকগুলো একক। ডিকে পার সেকেন্ড, ডিপিএস মিন্স ডিকে পার সেকেন্ড, ঠিক আছে। তো এখন আমাদের বের করতে হবে আদি সক্রিয়তা এ নট কত, অর্থাৎ আদিতে যখন বিভাজন শুরু হয়েছে তখন সেকেন্ডে কয়টা করে তেজস্ক্রিয় বিভাজন হচ্ছে, এইটা আমাদের বের করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে চলো হিসাব করি। আমি এ নট বের করতে চাই, দেখো এ নট, তাহলে এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। কেউ আগে লিখবা না, আমি এই বিন্দু আর এই বিন্দু ধরে হিসাব করি, এই বিন্দু আর এই বিন্দু ধরে হিসাব করবো। তাহলে এ নট বের করতে চাই, তাহলে এ হচ্ছে আমার 600, এ আমার 600, ভালো কথা, এ নট আমি চাই। ওকে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, টি এর মান হচ্ছে এই যে 280, 280 দিন টি এর মান। ল্যামডাটা যদি জানা যাইতো, যদি জানা থাকতো, দেন আমি এ নটের মানটা বের করতে পারতাম, বাট আমার দুঃখের বিষয় ল্যামডাটা আমার দেওয়া নেই। তোমার মনে হবে ভাই তাহলে প্রশ্নে ভুল আছে, ল্যামডা দেওয়া নেই। না, প্রশ্নে ভুল নেই, প্রশ্ন ঠিক আছে, ল্যামডা দেওয়া নেই, ল্যামডা হয়তো কোনো না কোনো ভাবে পাওয়া যায়। অনেকে বলতে ভাই আপনি এই বিন্দু আর এই বিন্দু কেন নিলেন? আমি ধরেন এই বিন্দু আর এই বিন্দু নিব, কোনো আপত্তি নেই আমার। তুমি এই বিন্দু আর এই বিন্দু নিয়ে যদি হিসাব করো, তাহলে এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এর মান হবে 300 ডিপিএস। এ নটের মান আমি বের করতে চাই, টি এর মান কিন্তু তখন আবার 280 বসাবো না, এখান থেকে ওই যে সময় 420 দিন পর টি এর মান 420 দিন বসাবো, বসানোর পর এখান থেকে এ নটের মান বের করব। কিন্তু আবার ওই একই দুঃখের বিষয়, ল্যামডাটা আবার জানা নেই। তাহলে হলো না, কিন্তু দুটো সূত্র লিখে কোনো লাভ হলো না, ঠিক আছে, একেবারে মাথা পর্যন্ত যাইতে পারলাম না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ল্যামডা, আমরা বেঁধে গেছি ল্যামডাতে, অবক্ষয় ধ্রুবকে ল্যামডা দেওয়া নেই। উদ্দীপক পড়ে এখানে পড়েও আমি ল্যামডার কোনো সন্ধান পাচ্ছি না। দেখি তো এই চিত্রের দিকে, এইখানে একটু তাকাও তো, দেখো তো এই বিন্দু আর এই বিন্দু নিয়ে যদি হিসাব করি, এইটারে আমি বললাম আদি, এইটা আমার হচ্ছে শেষ, এটা আদি, এটা আমার শেষ। এখান থেকে এখানে কতদিন? 400, মানে 140 দিন পর, এখান থেকে এখানে 140 দিন পর। এই দুই পয়েন্ট নিয়ে দেখো, এই দুই পয়েন্টে সব জানা, সব জানা, সব তথ্য জানা। এখান থেকে দেখি তো অবক্ষয় ধ্রুবকটা বের করতে পারি কিনা। এই অবক্ষয় ধ্রুবক নিয়েই তো পুরো তেজস্ক্রিয় বিভাজনটা ঘটছে, পুরো পথ ধরে, পুরো সময় ধরে। তাহলে এখান থেকে কোনোভাবে ল্যামডাটা বের করে নিলেই কাজটা শেষ। তাহলে a ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, তাহলে এটা এ কত? 300 ডিপিএস, 300। এ নট কত? 600 ডিপিএস। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটা আমরা বের করতে চাই, সময় বসাবো টি, সময় কত? 420 দিন, সময় 420 দিন। বুঝছো? বোঝো নাই? বোঝো নাই? দেখো 420 দিন না, সময় 140 দিন। তুমি যদি এখানে 420 বসাও, তাহলে তো ভাই আদি এটা, এই দুই পয়েন্ট নিয়ে হিসাব করতেছো, ঠিক আছে, এটা হচ্ছে গতিবিদ্যার ম্যাথের আদি বেগের মতো, সময় কাউন্ট যেখান থেকে শুরু সেটা আমার আদি। আমি তো এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে এখান থেকে এখানে সময় তো 420 দিন না, 140 দিন। তাহলে এটা 140 হবে। তাহলে এবার আসো, বাকিটা তো হিসাবের কাজ। লন 300/600 মাইনাস ল্যামডা 140। তাহলে এখান থেকে ল্যামডার মানটা বের করব। তাহলে এখান থেকে ল্যামডার মানটা বের করলে লন 3/6 তাকে ভাগ দিব মাইনাস 140 দিয়ে, মাইনাস 140 দিয়ে, তাহলে পাবো হচ্ছে, সাইন্টিফিক মোডে লিখি, 4.95 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত পার ডে। এটা ডে তে ছিল, সময় টি ছিল ডে তে 140 দিন, তাহলে অবক্ষয় ধ্রুবক আসবে ডে ইনভার্স। এইবার শেষ, ল্যামডাটা পাওয়া দরকার ছিল তো, ম্যাথ শেষ। এবার তুমি এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে করতে চাও করো, অথবা এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে করতে চাও তাও করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়েই করছি। তাহলে এবার আসো দ্বিতীয় অংশ, a ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আদি সক্রিয়তা এ নটের মান চাইছে, এই যে এ নটটা চাইছে। তাহলে এটা কত? এটা হচ্ছে ওই যে দেওয়া আছে 600 ডিপিএস, 600। এ নট কত ডিপিএস বের করতে চাই? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই যে ল্যামডার মান যেটা জানতাম না, যে জায়গায় গিয়ে আটকে গেছিলাম, 4.951 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু টি। টি কতদিন হবে? টি হবে এখান থেকে এখানকার সময় 280 দিন, 280 দিন। কেউ যদি মনে করো এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে করবা, তাহলে কিন্তু টি 420 দিন হবে,
ঠিক আছে, তখন কিন্তু টি হবে এখান থেকে ওইখানকার সময় 420 দিন। ঠিক আছে, ওখানে করতে হবে এই যে 600 জায়গায় 300 বসাতে হবে, 300 a নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বসাবা গুণ 420 দিন বসাবা। বুঝতে পারছো? তাহলে এবার আসো এখান থেকে হিসাব করে a নট এর মান বের করতে হবে। তাহলে এটা 600 ই টু দি পাওয়ার, এটা ক্যালকুলেটরে তুলে দেখো, এমএস ক্যালকুলেটরে কিন্তু ই টু দি পাওয়ার, এমএস ক্যালকুলেটর যাদের তারা কিন্তু পাওয়ার চিহ্নটা দিবা না, ই টু দি ই লিখে ব্র্যাকেট দিবা তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, পাওয়ার দিলে কিন্তু এই যে মানে টু দি পাওয়ার চিহ্ন দিলে কিন্তু সাইন টেক্সট এরর আসবে যাদের এমএস ক্যালকুলেটর। এ নট এটা আসবে দেখো 0.25, তাহলে এ নট 600 ভাগ 0.25, দ্যাট মিন্স 2400 ডিপিএস। ঠিক আছে, 2400 ডিপিএস। ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট দিবা না, তাহলে ডাটা ডিলিট দিলে উল্টাপাল্টা অ্যান্সার আসবে। ঠিক আছে, যদি ডাটা ডিলিট দাও, ধরো এই ডাটাটা ক্যালকুলেটর থেকে ডিলিট দিবা না, রেখে দিবা, তার সাথে 280 গুণ দিবা, ই টু দি পাওয়ার অ্যান্সার দিবা, দিয়ে করবা, মানে ডাটা ডিলিট দিবা না, তাহলে দেখবা একটু 19-20 হয়ে গেছে। ওকে, এই যে অ্যান্সারটা 2400 ডিপিএস, এটার যে অ্যান্সার আদি সক্রিয়তা, এটা আমি আগে থেকেই জানতাম। এটা কোশ্চেন পড়েই আমি অ্যান্সার জানি। কেমনে জানো? কোশ্চেন পড়ে কিভাবে অ্যান্সার জানি, আসো তোমার একটু শিখাই দিই। দেখো আদি সক্রিয়তা এ নট আমি জানি না কত, এই যে এ নটটা আমি জানি না। এখান থেকে 140 দিনের গ্যাপ নাও, দেখো এই যে আরো 140 দিন পর 600 থেকে 300 হয়েছে, এটা দেখে আমি বুঝে গেছি কাহিনী কি। আরো 140 দিন পর, তাহলে 140 দিনের গ্যাপ নাও, 140 দিন, তাহলে 140 দিনের গ্যাপ নিয়ে এই যে 140 দিন পর, 140 ডে পর সক্রিয়তা কত জানি না। আচ্ছা আরো 140 দাও, আরো 140 দিন পর যাও, আরো 140 দিন মানে 280 দিন, 280 ডে পর কত তা আমি জানি, কত 600 ডিপিএস জানি। আরো 140 দিন পর যাও, আরো 140 দিন মানে, আরো 140 দিন মানে 420 দিন, তাহলে 420 দিন পর সক্রিয়তা কত সেটা আমরা জানি। তাহলে এটা দিয়ে বলা হলো নাও এই খালি ঘর দুইটা পূরণ করো, খালি ঘর দুইটা পূরণ করো। পারবা না? কুমড়ার উদাহরণের কথা মনে আছে? প্রথম দিন 64 কেজি, একদিন 32, 16, 8, 4, মনে আছে কুমড়ার উদাহরণ? তাহলে এবার বলো উত্তর কত? বুঝতে পারছো না পারো নাই? 600 140 দিন পর, 140 এর গ্যাপ, 600 140 দিন পর 300 হয়ে গেছে, অর্ধেক কমে গেছে। তাহলে 140 দিন আগে দ্বিগুণ ছিল, 140 দিন পর যদি অর্ধেক হয় তাহলে 140 দিন আগে আগে দ্বিগুণ ছিল, তাহলে 140 দিন আগে এইখানে ছিল 1200, তারও আরো 140 দিন আগে আরো দ্বিগুণ ছিল, তাহলে 1200 এর দ্বিগুণ আদি সক্রিয়তা 2400, এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছো? শর্টকাট। তবে একটা কথা আছে, এই ম্যাথটা এত সুন্দর তথ্য দেওয়া আছে, এত সুন্দর ডেটা দেওয়া আছে বলে হয়তো এভাবে হয়ে গেছে, কিন্তু যদি তথ্যগুলো এমন না দেওয়া থাকতো তাহলে কিন্তু আবার হতো না। যেমন মনে করো এখানে 600 300 কেউ কত সুন্দর দেওয়া আছে, তারপরে 64 32 16 এভাবে যদি দেওয়া থাকে ঠিক আছে আমরা বুঝেই করতে পারি। কিন্তু যদি এরকম থাকতো এটা 600 জায়গায় দেওয়া আছে 531, এখানে 300 জায়গায় দেওয়া আছে ধরো হচ্ছে 287 এরকম দেওয়া আছে, তখন কিন্তু ক্যালকুলেটর ছাড়া আর গতি ছিল না, তখন কিন্তু আর এইভাবে করা যাইতো না। তাহলে একটা ম্যাথকে খুব সুন্দর করে ফিল করতে হবে। মানে ফিজিক্সের প্রবলেম গুলো হচ্ছে ছবির মতো, চোখের সামনে ঘটনা ভাসে। তুমি যত বেশি টপিক ফিল করতে পারবা, যত বেশি টপিকের ভিতরে ঢুকতে পারবা, দেখবা কঠিন কঠিন ক্যালকুলেশন চোখের সামনে ঘটে যাচ্ছে। বুঝলা? ওকে, নেক্সট আসো। এটা দেখি একটা এমসিকিউ টাইপ কোশ্চেন, তোমরা এটার অ্যান্সার করবা। দুটো মৌলের কথা বলছে, এ মৌল, তো এ মৌলের অবক্ষয় ধ্রুবক, এ মৌলের অবক্ষয় ধ্রুবক 25 ল্যামডা। ঠিক আছে, 25 ল্যামডা, ল্যামডা না 25 ল্যামডা। বি মৌলের অবক্ষয় ধ্রুবক, বি মৌলের অবক্ষয় ধ্রুবক 16 ল্যামডা। আদিতে এ ও বি এর অ্যাটম সেম, আদিতে এ ও বি এর অ্যাটম সংখ্যা সেম, আদি অ্যাটম সংখ্যা সেম, এদের তেজস্ক্রিয় বিভাজন ঘটতেছে। আমাদের বলছে টি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ ল্যামডা, এত সময় পর, এত সময় পর এন বি ডিভাইডেড বাই এন এ, অর্থাৎ অবশিষ্ট বি এবং এ মৌলের অবশিষ্ট অ্যাটমের সংখ্যার অনুপাত, অবশিষ্ট অ্যাটম সংখ্যার অক্ষত অ্যাটম সংখ্যার অনুপাত এন বি এন বি এন এ, এই অনুপাত ই হলে এ সমান সমান কত? এমসিকিউ কোশ্চেন। ঠিক আছে, 6, 9,
4 আর ধরো 5 নাও করো। এ ও বি দুইটা মৌল, তাদের আদিতে অ্যাটম সংখ্যা সেম, দুটারই অবক্ষয় ধ্রুবক বলে দেওয়া আছে, এ এর হচ্ছে 25 ল্যামডা, বি এর হচ্ছে 16 ল্যামডা। এখন তেজস্ক্রিয় বিভাজন ঘটতেছে টি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ ল্যামডা। এই সময় পরে দুইটা মৌলেরই অক্ষত অ্যাটমের সংখ্যা, তার অনুপাত এনবি আর এন এর রেশিওটা হচ্ছে ই। তাহলে তোমার এখন এখান থেকে বের করতে হবে এই যে এ আছে না, টি সমান সমান এত সময় পর বলছি না, সেই টি এর এখানে যে এ আছে সেই এটা কত হবে, এটা কত হবে। দেখো অনেকে করে ফেলছে, ঠিক আছে, অনেকে বলছে 9 9 9। ঠিক আছে, দেখো খুবই সহজ, অ্যান্সার হচ্ছে 9। কেমনে বললাম, এটা কত 25, এটা কত 16। যখন কিছু পারবা না, বুঝছো, যখন মনে করো পরীক্ষা অনেক সময় পারতেছো না কিছু, তখন এই কাজগুলা করবা। এটা 25 আর এটা 16, বিয়োগ করো 9, বিয়োগ করলে কত 9, অ্যান্সার 9, শেষ। ঠিক আছে, কিভাবে বললাম, আসলে হিসাব নিকাশও এরকম কিছু একটা হয়েছে, বিয়োগ করে 9, 25 আর 16 বিয়োগ করে কত 9, ওই অ্যান্সারটা 9। এবার আসো আমরা করে করে উত্তরটা দিব, আসো। তাহলে আমরা কোন মৌলের তেজস্ক্রিয় বিভাজনের জন্য সূত্র তো এটাই লিখি, n = n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এ মৌলটার জন্য অক্ষত অ্যাটম সংখ্যা Na, এটা হচ্ছে আদি অ্যাটম সংখ্যা n0, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার জায়গায় অবক্ষয় ধ্রুবক 25 ল্যামডা, তাহলে মাইনাস ল্যামডার জায়গায় হবে 25 ল্যামডা ইনটু টি। ওকে, বি মৌলের জন্য যদি লিখি তাহলে অক্ষত অ্যাটম বি মৌলের জন্য এনবি, সেটাও হবে n0 ই টু দি পাওয়ার মাইনাস 16 ল্যামডা ইনটু হচ্ছে টি। বুঝতে পারছো, দুই ক্ষেত্রে n0 কেন দিলাম, কারণ বলছে আদিতে তাদের অ্যাটম সংখ্যা সমান, এই কারণে দুই ক্ষেত্রে n এর জন্য n0 আদি, nb এর জন্য n0 আদি। এবার এই দুইটা সমীকরণ দেখে তোমার কি করতে ইচ্ছা করতেছে, ভাগ করতে ইচ্ছা করতেছে, তাই না, ভাগ করতে ইচ্ছা না করলেও তোমার করতে হবে, কারণ রেশিও nb বাই na। তাহলে এবার আসো রেশিও nb ডিভাইডেড বাই na, তাহলে ভাগ করে দিব n0 কাটাকাটি, ই টু দি পাওয়ার মাইনাস 16 ল্যামডা টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস 25 ল্যামডা টি। তো nb ডিভাইডেড বাই na রেশিওটা হচ্ছে ই, আর এখানে দেখো ই টু দি পাওয়ার উপরে মাইনাস 16, এটা উপরে যাবে, এটা উপরে গিয়ে মাইনাস 16 আর প্লাস 25, তাহলে মাইনাস 16 প্লাস 25 বলো কত হয়, তাহলে 9 ল্যামডা টি। ই টু দি পাওয়ার কিছু নেই মানে কত আছে 1, তাহলে এবার ই টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার 9 ল্যামডা টি। তাহলে এবার ওই যে সূচকের সমীকৃত করো, তাহলে করলে 9 ল্যামডা টি, এটা সমান সমান 1, তাহলে অতএব টি সমান সমান কত 1 ডিভাইডেড বাই 9 ল্যামডা। আমাদের বলে দেওয়া ছিল টি সমান সমান, টি সমান সমান 1 ডিভাইডেড বাই এ ল্যামডা। সমান চিহ্নের সাথে সমান চিহ্ন, টি এর সাথে টি, 1 এর সাথে 1, দাগ চিহ্নের সাথে দাগ, ল্যামডার সাথে ল্যামডা মিলাইলে এ এর সাথে কি পাওয়া যায় বলো, এর সাথে কি পাওয়া যায়, এই যে এর সাথে কি পাওয়া যায়, তাহলে তুলনা করে অতএব এ সমান সমান 9, এ সমান সমান 9, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। বুঝছো, বলো বুঝতে পেরেছো কিনা, সহজ না, অনেক সহজ, গুড। ই টু দি পাওয়ার কেমনে আসলো, এই মার্ক দিব, এক্স মানে কি, এক্স মানে এক্স টু দি পাওয়ার 1, এই ই টু দি পাওয়ার 1 কেমনে আসলো, এন বি বাই এন এ মানে তো ই, তো ই টু দি পাওয়ার কত, কিছু নেই মানে কত 1, এটা আবার কেমন প্রশ্ন, ই টু দি পাওয়ার 1 কেমনে আসলো। এবার আসো 3 নম্বর। 3 নম্বর দেখো, এটা কিন্তু খুব সুন্দর, তোমাদের একটা মহাস্থানগড়ের ম্যাথ করাইছিলাম, মনে আছে, মহাস্থানগড়ের আকরিকের, ওই যে সরি আকরিক বলতেছি, মহাস্থানগড়ের প্রাচীন সভ্যতার বয়স কত, ঠিক ওই টাইপের আরেকটা ম্যাথ। বলা হচ্ছে যে একটি আকরিকে আকরিক পাওয়া গেছে, তো সেই আকরিকে ইউরেনিয়াম ও লেডের অনুপাত 3:1, ইউরেনিয়াম ও লেডের অনুপাত 3:1। আদিতে এই আকরিকের পুরোটাই ইউরেনিয়াম ছিল, আদিতে পুরোটাই ইউরেনিয়াম ছিল, তাহলে আদিতে পুরোটা ইউরেনিয়াম ছিল, এখন ইউরেনিয়াম আর লেডের অনুপাত 3:1। তাহলে ভাবো তো ঘটনা কি করতেছে, ভাবো ইউরেনিয়ামের অর্ধায়ু 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত ইয়ার, এটা হচ্ছে ইউরেনিয়ামের অর্ধায়ু। তাহলে বলা হচ্ছে এই যে আকরিকটার বয়স কত, আকরিকটির
বয়স কত, কত বছর ধরে এই তেজস্ক্রিয় বিভাজন ঘটতেছে। আমি ধরো একটা আকরিক প্রকৃতিতে পাইলাম, তাড়াতাড়ি দৌড়িয়ে ল্যাবে নিয়ে গেলাম, ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করে দেখলাম কি এটাতে দুইটা মৌল আছে, ইউরেনিয়াম আছে, লেড আছে। তো আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম ইউরেনিয়াম আর লেডের অনুপাত 3:1, ইউরেনিয়ামের পরিমাণ আর লেডের পরিমাণের অনুপাত 3:1। এবং কিছুক্ষণ অবজার্ভ করে দেখলাম আস্তে 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 এটা আসলে লেডে পরিণত হচ্ছে। ঠিক আছে, তুমি বলতে পারো ভাই আপনি বুঝলেন কেমনে? ওই যে বলা হচ্ছে আদিতে পুরোটাই ইউরেনিয়াম ছিল, তাহলে আস্তে আস্তে সেটা কিসে পরিণত হচ্ছে? লেডে পরিণত হচ্ছে। আদিতে তো পুরোটাই ইউরেনিয়াম ছিল, তাহলে আস্তে আস্তে লেডে পরিণত হচ্ছে। না হলে লেড আসলো কিভাবে? ওই যে লেড, ইউরেনিয়াম আর লেডের অনুপাত 3:1, আদিতে পুরোটাই ছিল ইউরেনিয়াম, আস্তে 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 লেডে পরিণত হচ্ছে। তো এখন আমাদের বলছে যে ইউরেনিয়ামের যদি অর্ধায়ু এত হয়, তাহলে এই আকরিকটা কত বছর আগের আকরিক, কত বছর ধরে তেজস্ক্রিয় বিভাজন হচ্ছে, আকরিকটার বয়স কত। ঠিক আছে, ওকে, তাহলে চলো দেখি হিসাব করি, খুবই সহজ। ধরো এইটা হচ্ছে আকরিকটা, আদিতে পুরোটা ইউরেনিয়াম ছিল। এখন এই যে আমি যখন পাইছি তখন অবস্থা হচ্ছে এইটা, যখন পাইলাম তখন এখানে দেখলাম কি, দেখো 3:1 ইউরেনিয়াম আর লেড, তার মানে 3 ভাগ ইউরেনিয়াম 1 ভাগ লেড। তাহলে একটু ভাগ করি তো, টোটাল 4 ভাগ করি। তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ ইউরেনিয়াম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ ইউরেনিয়াম আর 1 ভাগ লেড। এই যে 1 ভাগ, এই 1 ভাগ লেড, ইউরেনিয়াম আর লেড অনুপাত 3:1। কি বুঝতে পারছো? আদিতে পুরোটাই ইউরেনিয়াম ছিল, তাহলে আদিতে তো 4 ভাগই ছিল না, 4 ভাগ, তো 4 ভাগের পুরোটাই কি ছিল? ইউরেনিয়াম ছিল। তো প্রথম কথা হচ্ছে ম্যাথ করতে হবে। তাহলে তেজস্ক্রিয় বিভাজন কার ঘটতেছে বলতো, লেডের না ইউরেনিয়ামের? আদিতে পুরোটা ইউরেনিয়াম ছিল। কার? তেজস্ক্রিয় বিভাজন ইউরেনিয়ামের হচ্ছে। ইউরেনিয়াম আস্তে আস্তে ক্ষয় হয়ে লেডে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে আমার ওটা দরকার নেই, আমার দরকার হচ্ছে কি ক্ষয় হচ্ছে, ইউরেনিয়ামের ক্ষয় হচ্ছে, কিসে পরিণত হচ্ছে ওইটা আমি চাইতেছি। ঠিক আছে, ওটা ওটা আমার কনসার্ন না, আমার কনসার্ন কার ক্ষয় হচ্ছে, ইউরেনিয়াম। তাহলে ইউরেনিয়াম আস্তে 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 ক্ষয় হয়ে দেখো 1 ভাগ অলরেডি লেড হয়ে গেছে। তাহলে অক্ষত ইউরেনিয়াম কয় ভাগ? 3 ভাগ। ম্যাথ হয়ে গেছে, এদিকে দেখো n = n0 e to the power minus lambda t, শেষ। n0 হচ্ছে 4 একক, ইউরেনিয়াম আদিতে 4 একক ছিল, 4 ঘর ছিল। আর বর্তমানে কয় ঘর? বর্তমানে অক্ষত 3 ঘর, শেষ। n আর n0 এইটা জানতে পারলেই তো ম্যাথ শেষ। ল্যামডা অর্ধায়ু দেওয়া আছে, ল্যামডা ln 2/t হাফ বের করা যাবে, হ্যাঁ, ln 2/t হাফ। আর টিটা এটাই তো বয়স, এটাই তো বের করতে চাই, এটাই তো আকরিকের বয়স। কি ক্লিয়ার? তাহলে আসো আমরা এবার, ম্যাথ কিন্তু হয়ে গেল, এবার আমরা একটু হিসাব নিকাশ যদি করতে চাই। ইউরেনিয়ামের ক্ষয় হচ্ছে, ইউরেনিয়ামের বিভাজন হচ্ছে, তাহলে ইউরেনিয়ামের অক্ষত কতটুকু আর ইউরেনিয়ামের আদি কতটুকু এটা নিতে হবে। তো এখানে আমার পরিমাণ টরিমাণ নেই, অনুপাতটা আছে। অর্থাৎ আদিতে 4 ভাগ ইউরেনিয়াম, এখন বর্তমানে অক্ষত 3 ভাগ আছে ইউরেনিয়াম। তারপরে যদি চাও যে ভাই আমি লিখবো কি, কিভাবে লিখে টিকে করবো, তাহলে তুমি এভাবে একটু লিখতে পারো। ঠিক আছে, মূল ম্যাথ কাঠামোটা শেষ, এবার কাঠামোর বাইরে প্রলেপ করতে হবে। তাহলে ধরি লেড, লেড অংশ এক্স, তাহলে অবশ্যই ইউরেনিয়াম অংশ, ইউরেনিয়ামের অংশ হচ্ছে 3 ঘর, 3x, মানে অনুপাতে সাধারণ রাশি এক্স ধরি আর কি, ওই যে ছোটবেলায় লিখতাম। তাহলে মোট পরিমাণ, মোট পরিমাণ হচ্ছে 3x আর x, তাহলে 4x মোট পরিমাণ। তাহলে আদিতে পুরোটাই তো ইউরেনিয়ামই ছিল। কি হলো? আদিতে পুরোটাই তো ইউরেনিয়াম ছিল, তাহলে আদিতে ইউরেনিয়াম ছিল টোটাল 4 ভাগ, তাহলে 4x, আদিতে ইউরেনিয়াম 4x ছিল। তাহলে এবার আদিতে 4x, দ্যাট ইজ n0। আর বর্তমানে ইউরেনিয়াম অক্ষত কত? ঠিক আছে, x দেখো, লেড আমার লাগবে না, আমার লাগবে ইউরেনিয়াম অক্ষত কত, দ্যাট ইজ n। এবার সময়টা বের করতে হবে, ম্যাথ তো শেষ। n = n0 e to the power minus lambda t। তাহলে n হচ্ছে 3x, n0 তো n0 হচ্ছে 4x, e to the power minus lambda t, টা বের করতে চাই। তাহলে x কাটাকাটি ln 3/4, ln 3/4 মাইনাস ল্যামডা, ল্যামডা হচ্ছে ln 2/t হাফ, আমি দুইবারে করার মধ্যে আর নাই, বহুত ম্যাথ করে ফেলছি। 4.3 × 10⁻³ ইন্টু টি, এটা কিন্তু ইয়ারে, টিও আসবে ইয়ারে। তাহলে অতএব টি হচ্ছে লন উপরে 3 নিচে 4, এটা ভাগ হচ্ছে 4.3, সরি গুণ হচ্ছে 4.3 এক্সপোনেনশিয়াল ফাংশন 3
আর ভাগ হচ্ছে লন 2, ভাগ হচ্ছে লন 2। তাহলে 17.84, 1784.66 এত ইয়ার। এটা এত বছর আগে আকরিক শেষ। কি সহজ না বলো? ওকে, ক্লিয়ার? এই টাইপের আরেকটা ম্যাথ করি, আসো। 4 নম্বর না? হ্যাঁ, এই যে 4 নম্বর এই ম্যাথটা বুয়েট আসছিল, এই যে এবার বুয়েট আসছিল। তো বলা হচ্ছে একটি গাছে C612 ও C614 কার্বন আইসোটোপের অনুপাত পাওয়া গেল। কার্বন আইসোটোপের অনুপাত পাওয়া গেল, ধরো 1/12, 1/12 অনুপাত পাওয়া গেল 1/12, ঠিক আছে? C612 এবং C614 এর অনুপাত পাওয়া গেল 1/12। তাহলে C612 একটু C612 আগে লিখে ফেলছি, এটা আচ্ছা সমস্যা নেই। তাহলে C614 এত এর অর্ধায়ু, ধরো 4500 বছর, 4500 বছর। তাহলে গাছটির বয়স কত? দেখো সেম টাইপের ম্যাথ, একেবারে সেম টাইপের ম্যাথ, কিন্তু একটু কাহিনী আছে। কি ঠিক আছে? একটু কাহিনী আছে। তাহলে আসো হিসাব নিকাশ করি। তো মনে করো এই যে এইটা হচ্ছে পরিমাণ, এইটা হচ্ছে পরিমাণ, আদি পরিমাণ। আর বর্তমানে এইটা, এই যে গাছের টুকরাই, এটা আদি আর এটা বর্তমান। এবার কি বলছে দেখো, C612 আর C614 এই দুইটা আইসোটোপের অনুপাত দেওয়া আছে, অনুপাত পাওয়া গেছে 1/12, অনুপাত পাওয়া গেছে 1/12। তাহলে C12 আর C14 এদের অনুপাত পাওয়া গেছে 1/12। এটা আমার অর্ধায়ু দেওয়া আছে 4500 বছর। কার অর্ধায়ু দেওয়া আছে? C614 অর্ধায়ু দেওয়া আছে। তাহলে C614 ক্ষয় হচ্ছে, তাহলে C614 এটা ক্ষয় হয়ে 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 আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে? এটা C612 এ পরিণত হচ্ছে। তাহলে ক্ষয় হচ্ছে কার? C614। অনেক ভাই এটা তো বলা নাই, যার অর্ধায়ু দেওয়া থাকবে তারই ক্ষয় হচ্ছে, বুঝে নিতে হবে, না হলে তুমি ম্যাথ করবা কিভাবে? ঠিক আছে, যার অর্ধায়ু দেওয়া থাকবে তারই ক্ষয় হচ্ছে, এটা তোমার বুঝে নিতে হবে। এটা যদি নাও দেওয়া থাকে তাহলে তোমার বুঝে নিতে হবে ওইটাই ক্ষয় হয়ে বাকিটাতে পরিণত হচ্ছে, এটা কমন সেন্স, ঠিক আছে? তাহলে এই যে C614 এর অর্ধায়ু দেওয়া আছে, তাহলে এটা ক্ষয় হয়ে C14, এটা ক্ষয় হয়ে আস্তে আস্তে C12 এ পরিণত হচ্ছে, এটা হচ্ছে অবস্থা। তাহলে এখন আমাদের বের করতে হবে গাছটির বয়স কত, টি কত, কত বছর ধরে এই ক্ষয়টা চলতেছে। দেখো আগে একটা জিনিস খেয়াল করো, আগে বলা ছিল পুরোটা ইউরেনিয়াম, এই যে পুরো 4 ভাগই ছিল ইউরেনিয়াম, তা থেকে এখন ক্ষয় হইতে হইতে 3 ভাগ ইউরেনিয়াম 1 ভাগ লেড। কিন্তু এবার পুরোটাই C14 ছিল না, যে পুরোটাই C14 থেকে ক্ষয় হয়ে 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 আস্তে 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 C12 হচ্ছে, এরকম না। তাহলে পুরোটাই C14 ছিল না। তো কথা হচ্ছে কেন না? জীবন্ত কোনো কিছুতে, জীবন্ত কোনো গাছ, এগুলাতে নরমালি কার্বনের এই দুটো আইসোটপ এদের অনুপাত সমান সমান থাকে, অর্থাৎ এদের অনুপাত থাকে 1:1।
জীবন্ত একটা গাছে কার্বন C14 এবং C12, এটা তো আসলে তোমার এই ইনফরমেশনটা আমি ধরে নিব তোমার জানা লাগবে আর কি। এটা প্রশ্নে বলে দিলে খুব ভালো করতো, কিন্তু এই যে এবার কিন্তু বইটা আসছে, প্রশ্নে কিন্তু বলে দেয়নি। ঠিক আছে, তবে এই ম্যাথটা নিয়ে অনেক দ্বিমত আছে। ইসাক স্যারের বইতে এই ম্যাথটা করা আছে, বাট আমার মনে হয় ওটা ভুল করা আছে, ওটা ঠিক করা নেই। কারণ জীবন্ত কোনো গাছে C14 এবং C12 এই দুইটা আইসোটোপের অনুপাত হবে 1:1, সমান সমান অনুপাত, অর্ধেক অর্ধেক, 1:1। তাহলে দেখো একটু ভালো করে শোনো। তাহলে আদিতে মানে এই গাছটা যখন জীবন্ত ছিল, এই যে জীবন্ত অবস্থায় যখন ছিল, আদিতে এই দুইটা আইসোটোপের C14 আর C12 এই দুইটা আইসোটোপ সমান সমান ছিল, অর্ধেক অর্ধেক ছিল, অর্ধেক অর্ধেক একেবারে, যে এইটুকু ছিল এটা C14 আর এইটুকু ছিল C12, একেবারে অর্ধেক অর্ধেক ছিল। কিন্তু এখন কি হয়েছে, বর্তমানে কি হয়েছে, বর্তমানে তাহলে এই জিনিসটা আমরা বলে দেওয়া না থাকলেও জানি, আরেকবার বলি, বলো। আদিতে মানে জীবন্ত অবস্থায় কোনো গাছে এই দুইটা আইসোটোপের অনুপাত কত থাকে, বলে দেওয়া নেই, তারপর আমি জানি। ঠিক আছে, আজকে থেকে মনে করো বলে দেওয়া নেই, তাও তুমি জানো যে জীবন্ত কোনো গাছে কার্বনের দুইটা আইসোটোপের অনুপাত, যদি এরকম কার্বন আইসোটোপের ম্যাথ থাকে তাহলে বুঝে নিবা দুইটা আইসোটোপের অনুপাত 1:1, সমান সমান 1:1। তো এই ইনফরমেশনটা দেওয়া থাকলে খুব ভালো হতো, কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা মনে মনে জানি এটা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইসাক স্যারের বইতে কিন্তু এই প্রবলেমটা আছে, কিন্তু ভুল সলভ দেওয়া আছে, ঠিকঠাক সলভ দেওয়া নেই। তাহলে আসো, বর্তমানে কার্বন 12 এই আইসোটোপটা 1 ভাগ, আর কার্বন 14 এই আইসোটোপটা 12 ভাগ আছে। ঠিক আছে, এটা 1 ভাগ আর এটা 12 ভাগ, তাহলে টোটাল 13 ভাগ করি আগে। টোটাল এইটারে আমরা 13 ভাগ করি, টোটাল 13 ভাগ করি। তাহলে টোটাল 13 ভাগ করে, ধরো টোটাল 13 ভাগ করব, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ, 10 ভাগ, 11 ভাগ, 12 ভাগ, 13 ভাগ, টোটাল 13 ভাগ করছি। ভালো করে দেখো, টোটাল এই 13 ভাগের মধ্যে কার্বন 12 আছে 1 ভাগ, কার্বন 12 কালি দিয়ে লিখি, কার্বন 12 এইটা আছে মাত্র 1 ভাগ, এই যে এটা হচ্ছে C12, কার্বন 12 আছে মাত্র 1 ভাগ, C12। আর বাকি সবগুলো, বাকি এই যে সবগুলো, এইটা এইটা এইটা, এই যে বাকি সবগুলো আর কি, বাকি সবগুলো এগুলাকে আর মার্ক না করি, তাহলে বাকি সবগুলো অর্থাৎ বাকি 12 ভাগ এটা হচ্ছে C14। ঠিক আছে, এটা হচ্ছে C14। তাহলে C14 12 ভাগ আছে আর C12 1 ভাগ আছে। তাহলে আদিতে অর্ধেক অর্ধেক ছিল, আদিতে ছিল অর্ধেক অর্ধেক। ঠিক আছে, আদিতে অর্ধেক অর্ধেক ছিল। এখন কি হয়েছে, এখন C14 এইটা আছে হচ্ছে, ওহো একটু ভুল হয়ে গেছে, মানে একটু ভুল করে ফেলছি আমি। অর্ধায়ুটা আসলে C14 হবে না, C12 হবে। অর্ধায়ুটা হবে C12, C12, C612 এর অর্ধায়ুটা হবে, C612 এর অর্ধায়ুটা হবে। ঠিক আছে, একটু উল্টে গেছে আর কি। তাহলে ক্ষয়টা হচ্ছে C12, এইটা আস্তে আস্তে ক্ষয় হয়ে C14 হচ্ছে, বা ধরো কোনটা ক্ষয় হচ্ছে না হচ্ছে এটা আমরা এই চিত্র দেখলেই বুঝবো। তাহলে এবার আসো দেখো, এই যে এই 12 ভাগ, এই 12 ভাগ হচ্ছে কার্বন 14। তাহলে আদিতে দেখো, আমি তো টোটাল 13 ভাগ করছি, টোটাল 13 ভাগ যেহেতু অনুপাত দেওয়া আছে 1/12, তাহলে টোটাল আমি 13 ভাগ করছি, টোটাল 13 ভাগ। তাহলে টোটাল যদি 13 ভাগ করা হয়, তাহলে এইটা হচ্ছে মানে এইটারে যদি এরকম ভাগ করি, তাহলে এইটা হচ্ছে 13 ভাগের অর্ধেক। তো 13 ভাগের অর্ধেক মানে 6.5 ভাগ, 6.5 ভাগ। আর এইটা হচ্ছে বাকি অর্ধেক, এটা 6.5 ভাগ, আর এইটা হচ্ছে 6.5 ভাগ, 13 ভাগের অর্ধেক অর্ধেক। ঠিক আছে, বুঝতে পারছো, এটা 6.5, এটা 6.5, এই যে অর্ধেক অর্ধেক। তাহলে আগে C14 ছিল 6.5 ভাগ, আগে C12 ছিল প্রথমে সমান সমান ছিল, তাহলে C12 ছিল 6.5 ভাগ। এবার ক্ষয় হচ্ছে কার, দেখো কমতেছে কে, C12 কমে যাচ্ছে, C12 কমে যাচ্ছে, আর C14 বেড়ে যাচ্ছে। তাহলে C12 ক্ষয় হয়ে C14 পরিণত হচ্ছে, C12 ক্ষয় হয়ে
14 এটাতে পরিণত হচ্ছে, C12 এর ক্ষয় হচ্ছে। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়টা কার হচ্ছে? C12 এর ক্ষয় হচ্ছে, কার্বন 12 যেটা সেটারই ক্ষয় হচ্ছে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমি একটু আরেকবার একটু রিপিট করি। জীবন্ত কোনো গাছে দুইটা কার্বন C14 এবং কার্বন C12 এদের আইসোটোপের অনুপাত 1:1 হয়, সমান সমান থাকে, অর্ধেক অর্ধেক থাকে। তো তুমি কিছুক্ষণ পর একটা গাছ পাইছো, মনে করো মাটির নিচে গাছটা চাপা পড়েছিল, অনেক দিন পর গাছটাকে টেনে উঠাইছো, উঠানোর পরে তুমি দেখতেছো যে এটাতে কার্বন 12 আর কার্বন 14 আইসোটোপের অনুপাত 1/12। তার মানে 1/12 মানে হচ্ছে যে এইটা অনুপাতটা হচ্ছে 1:12। তাহলে 12 ভাগ এখন কার্বন 12 ভাগ কার্বন 14 আছে আর 1 ভাগ কার্বন 12 আছে। তো আদিতে তো অর্ধেক অর্ধেক ছিল, তাহলে এখন কম কোনটা আছে? কার্বন 12। আর বেশি কোনটা আছে? কার্বন 14। তাহলে কে কোনটাতে ক্ষয় হয়েছে? কে কোনটাতে ক্ষয় হয়েছে? কার্বন 12 আছে কম আর কার্বন 14 আছে বেশি, তাহলে কে কোনটাতে ক্ষয় হয়েছে? কোনটা বাড়ছে? কার্বন 14 বাড়ছে, তাহলে কার্বন 12 ক্ষয় হয়ে কার্বন 14 তে পরিণত হয়েছে। তাহলে 12 ক্ষয় হয়ে 14 তে পরিণত হয়েছে, তাহলে ক্ষয়টা কার হয়েছে? 12 এর ক্ষয় হয়েছে। তাহলে অর্ধায়ুটা দেওয়া থাকতে হবে 12 এর, বা মনে করো 12 14 দুটোরই অর্ধায়ু দেওয়া আছে, তুমি কোনটা কাজে লাগাবা সেটা তোমার বুঝে নিতে হবে। কি ক্লিয়ার? তুমি কোনটা কাজে লাগাবা সেটা তোমার বুঝে নিতে হবে। তাহলে এবার আসো আমরা হিসাব নিকাশ করে ম্যাথ করব। তাহলে n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখানে n আর n নট এর পরিচয়টা একটু আমি বলি। এই n হচ্ছে যে ক্ষয় হচ্ছে তার অক্ষত। তো যে ক্ষয় হয়ে যাচ্ছে, কে ক্ষয় হয়ে যাচ্ছে? C12 ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে C12 এর অক্ষত, এটা হবে C12 এর অক্ষত, আর এইটা হবে C12 এর আদি। এই যে এটা হবে C12 আদি। কথা কি বুঝলা? তাহলে এবার আসো বোর্ডে তাকাও, বোর্ডে তাকাও। দেখো C12 এর আদি 6.5 ভাগ, আদি 6.5 ভাগ। আর C12 এর অক্ষত, অক্ষত কয় ভাগ? C12 এর অক্ষত 1 ভাগ, মাত্র 1 ঘর, 1 ভাগ অক্ষত। বুঝলা? তাহলে এখানে হবে 1। তাহলে এটা হবে C12 এর আদি 6.5 ঘর, আর C12 এর অক্ষত মাত্র 1 ঘর। তাহলে আদিতে কতটুকু ছিল আর এখন অক্ষত কতটুকু আছে? কে বুঝলা? আদিতে কতটুকু ছিল আর এখন অক্ষত কতটুকু আছে? তুমি দেখো, খেয়াল করো, দেখো আমি একটু হাইলাইটার পেন দিয়ে দেখাই। এই যে আদিতে এইটুকু ছিল, আদিতে এইটুকু ছিল, এখন তার এতটুকু অবশিষ্ট আছে, এই যে এতটুকু অবশিষ্ট আছে, অক্ষত আছে, ওই যে অতটুকু অক্ষত আছে। তাহলে আদিতে ছিল 6.5 ঘর, তার এখন 1 ঘর মাত্র অবশিষ্ট আছে। কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? বোঝা গেছে? কতটুকু আদি ছিল আর কতটুকু অক্ষত আছে এটা বের করতে। কি ক্লিয়ার? তুমি অনেকে কি করতে পারে যে ধরলো ভাই সমান সমান, তাহলে এটা 1 আর এটা 1 ধরলাম, তাহলে তো হলো না। তোমার তোমার হচ্ছে 12 1/12 দেওয়া আছে অনুপাত, তাহলে তুমি যদি 1 আর 1 ধরো, তাহলে এখানে তো মানে এখানে একরকম হিসাব হলো, এখানে একরকম হিসাব হলো, তাহলে তো হলো না। এই কারণে এখানে যেমন হিসাব হবে এখানেও হিসাবটা তেমন হবে, এখানে যেমন হিসাবটা হবে এখানেও হিসাবটা ঠিক তেমন হিসাবটা হবে। কি কথা কি বোঝা গেছে? এখানে হিসাবটা যেমন হবে ওখানে হিসাবটা ঠিক তেমন হিসাবটা হবে। কি ক্লিয়ার? তাহলে আসো এবার মান বসাই দাও। e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা লন 2 বাই, চিত্র আঁকলে দেখবা ম্যাথ হয়ে গেছে, লন 2 বাই 4500 ইন্টু টি। তাহলে লন 1 ভাগ 6.5, 1 ভাগ 6.5, এটা সমান সমান মাইনাস লন 2 ডিভাইডেড বাই 4500 ইন্টু হচ্ছে গুণ হচ্ছে টি। তাহলে এখান থেকে আমাদের টি বের করতে হবে। কেউ একজন বলো তো আমাকে টিটা বলো, কেউ একজন আমাকে টিটা বলো। লন 1 ভাগ 6.5 এটা ভাগ লন 2 আর নিচে 4500 বছর, 4500 বছর। তাহলে এটা হচ্ছে 12,151 বছর আগের গাছ, এত ইয়ার আগের একটা গাছ। ওকে ক্লিয়ার? দাদা 1/12 আর 1/2 দিয়ে করলে হবে কি না? 1/12 আর 1/2 দিয়ে করলে হবে কিনা বুঝলাম না। 1/13, 13 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 13 ভাগের 1 ভাগ। আর আর এখানে
1 ভাগের 2 ভাগ, হ্যাঁ হবে, হবে না কেন, হবে, ঠিক আছে, হবে না কেন, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, হবে, ঠিক আছে। 1/13 আর অবশ্যই 1/2, এইভাবে করলে হবে কিনা দেখো, আমি দেখাচ্ছি। এখানে 1 ভাগ 6.5, ঠিক আছে, 1 ভাগ 6.5, তাহলে এইটা, ঠিক আছে, দেখো এই যে এইটা তো আমি একভাবে করলাম, কেউ চাইলে এই হিসাবটা অন্য একটা ভাবে করতে পারে। কি, যে এইভাবে হিসাবটা করবে যে এখানে এখানে হচ্ছে কার্বন টোটাল কয় ভাগের কয় ভাগ, এই যে C12 টোটাল কয় ভাগের কয় ভাগ, টোটাল কয় ভাগের কয় ভাগ, টোটাল 13 ভাগের, টোটাল 13 ভাগ, 12, এটা 12 ভাগ, এটা 12 ঘর, 12 ভাগ, এটা 12 ভাগ 12 ঘর, আর এটা 1 ঘর, তাহলে টোটাল হচ্ছে 13 ঘর, তাহলে 13 ভাগের মাত্র 1 ভাগ, এটা হচ্ছে অক্ত n, ঠিক আছে, 13 ভাগের 1 ভাগ অনুপাত। ওকে, এইখানে আসো, এইখানে এইখানে হচ্ছে 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, তাহলে n নট কত, n নট হচ্ছে 2 ভাগের 1 ভাগ, তার মানে 1/2, 1/2। ওকে, কোনো সমস্যা নেই, এভাবে করলেও হবে। তুমি দেখো রেজাল্ট একই তো, রেজাল্ট একই তো, তুমি বসাও না, n নটের মান 1/2 বসাও, n নটের মান যদি 1/2 বসাও, n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, একই হিসাব, n নটের মান 1/2 বসাবা, 2 ভাগের 1 ভাগ আছে, কার্বন 12 2 ভাগের 1 ভাগ আছে, আর এখানে কত ভাগের কয় ভাগ আছে, এখানে 13 ভাগের 1 ভাগ আছে, এই দুইটা লাভ দিয়ে এখানে চলে আসবে, এই দুইটা লাভ দিয়ে এখানে চলে আসবে, তাহলে 2/13 হলো না, 1/6.5 মানেই তো 2/13, 1/6.5 মানেই তো 2/13, তো যেভাবে করো না কেন উত্তর তো একই আসবে, কোনো সমস্যা নেই। ওকে, হবে, এভাবে করলেও হবে, এভাবেও হবে, এটা আমি বলতে যাচ্ছিলাম। ওকে, ক্লিয়ার? দাদা ক্ষয় হলে তো ভর সংখ্যা কম হওয়ার কথা না, এত এত সূক্ষ্ম হিসাব নিকাশ ধরো না, এখানে ম্যাথমেটিক্যাল হিসাবের মধ্যে এত সূক্ষ্ম কথাবার্তা ধরিও না, ঠিক আছে। জীবন্ত অবস্থায় গাছের জন্ম থেকে বয়সটুকু হিসাব হবে না, না না, এটা হচ্ছে মারা যাওয়ার পরের বয়স, গাছ কেটে ফেলার পরের বয়স, বুঝছো, এর আগে গাছটা কত বছর বেঁচে ছিল ওটা তো আমি জানি না, ওইটা তো আমি বের করতে পারবো না, ওইটা তো আমি হিসাব করতে পারবো না, কি ক্লিয়ার? এটা একদম ভালো কথা বলছো ভাই, গাছটা যখন জীবন্ত ছিল, সেই জীবন্ত অবস্থায় গাছটা কত বছর বেঁচে ছিল সেই হিসাবটা তখন করলাম না, ওইটা আপাতত হিসাব করতে হবে না, কি ক্লিয়ার? ভিডিও ক্লিয়ার না দাদা, ভিডিও ক্লিয়ার না, কি বলো, ভিডিও ঝাপসা, কি বলছো এগুলা? ভিডিও তো ক্লিয়ার হওয়ার কথা, ব্লার আসতেছে এখন, ঠিক আছে, আচ্ছা হয়তো একটু নেটের সমস্যা দিছিল, ঠিক আছে, মাঝে মাঝে একটু হইতেই পারে, স্বাভাবিক। ওকে, তাহলে গেল এই একটা প্রবলেম গেল, তো দেখি আর কোন কোন প্রবলেম করানো যায়, একটু দেখি, দাঁড়াও, বয়স হয়ে যাচ্ছে বুঝলা, সবকিছু ভুলে যাচ্ছে এখন। দেখি, এটা সুন্দর একটা প্রবলেম করো, 4 নম্বর 5 বলা হচ্ছে একটি আকরিকে এ ও বি দুটো মৌল বিদ্যমান, এ ও বি দুটি মৌল বিদ্যমান, আদিতে তাদের ভর সেম, আদিতে তাদের ভরের পরিমাণ, আদিতে তাদের ভরের পরিমাণ সেম, আদিতে তাদের ভরের পরিমাণটা সেম, আর এম এ এম বি আণবিক ভরের অনুপাত 1/2, আর অর্ধায়ু টি হাফ এ 4 সেকেন্ড, আর টি হাফ বি এটা 8 সেকেন্ড, দুটো অর্ধায়ু দেওয়া আছে, তো বলছে 16 সেকেন্ড পর এদের অক্ষত অ্যাটম সংখ্যার অনুপাত,
এন এ আর এন বি অক্ষত অ্যাটম সংখ্যার অনুপাত কত এটা বের করতে হবে। তো দেখো এটা সুন্দর একটা প্রবলেম। একটা তেজস্ক্রিয় আকরিক, সেখানে দুটো মৌল বিদ্যমান, দুটো মৌল বিদ্যমান। ধরো এই যে তেজস্ক্রিয় আকরিক, এখানে দুটো মৌল বিদ্যমান, এ আর বি, দুটো মৌল বিদ্যমান। আদিতে এদের ভরের পরিমাণ সেম, ভরের পরিমাণ, ভর হচ্ছে এম এ, ভর হচ্ছে এম বি, আদিতে এটা সেম, আদিতে সেম সেম ভর আছে, অর্ধেক অর্ধেক ভর আছে ধরো। তো বলা হচ্ছে আদিতে এদের ভরের পরিমাণ সেম এবং এদের অর্ধায়ুর রেশিও, অর্ধায়ুর রেশিও, তো অর্ধায়ুর রেশিও সরি অর্ধায়ুর মান 4 সেকেন্ড ও 8 সেকেন্ড যথাক্রমে অর্ধায়ু বলে দিছে। বলা হচ্ছে আণবিক ভরের অনুপাত, আণবিক ভর, আণবিক ভর ক্যাপিটাল লেটার এম দিয়ে আণবিক ভর বোঝানো হচ্ছে এ এর আণবিক ভর বি এর আণবিক ভরের অনুপাত 1/2। তাহলে 16 সেকেন্ড পর অক্ষত অ্যাটমের অনুপাত, এ আর বি এর অক্ষত অ্যাটমের অনুপাতটা কত হবে, অনুপাত চাইছে 16 সেকেন্ড পরে। কি ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে অক্ষত অ্যাটমের সংখ্যার সূত্র লিখে ফেলি আমরা। অক্ষত অ্যাটমের সংখ্যা এন এ, এটা ইকুয়াল টু এন এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ ইন্টু টি, টি 16 সেকেন্ড। আর এন বি এটা ইকুয়াল টু কি হবে, এন বি নট, বি নট আদি সংখ্যা, বি এর আদি সংখ্যা, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি ইন্টু টি, টি কিন্তু একই, এই টি কিন্তু 16 সেকেন্ড, এই টি এর মান কিন্তু 16 সেকেন্ড, যে টি ইকুয়াল টু 16 সেকেন্ড পর, এই যে 16 সেকেন্ড, যে টি এর মানটা আমি জানি। এই দুটোকে একটু ভাগ দিয়ে দিই, তো আমরা এই দুইটাকে ভাগ দিয়ে দিই। তাহলে ভাগ দিলে দেখো এন এ বাই এন বি ভাগ দিলাম, তাহলে এন এ নট ডিভাইডেড বাই এন বি নট, এবার উপরে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ টি, নিচে ভাগ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি ইন্টু টি। ওকে, সবাই এবার একটু বোর্ডে তাকায়, হ্যাঁ এটার অনুপাতই তো চাইছে। তাহলে আসো এই পাশটা হিসাব করি। আদিতে তাদের অ্যাটম সংখ্যার রেশিও, আদিতে অ্যাটম সংখ্যার রেশিও, তো আমরা একটা সূত্র জানতাম না, যে মোল সংখ্যা এটা হচ্ছে ভর ভাগ আণবিক ভর, অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, মনে পড়ে? অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, জানতাম না এটা? তাহলে দেখো তো অ্যাটম সংখ্যা, অতএব এই যে অ্যাটম সংখ্যা এন, এইটা হচ্ছে এম ইন্টু এন এ ডিভাইডেড বাই আণবিক ভর, ঠিক আছে, ডিভাইডেড বাই আণবিক ভর। কেন এটা লিখছি, আমার এটা লাগবে তো, আমাদের আমাদের তাদের আণবিক ভরের অনুপাত বলা আছে, আদিতে তাদের ভর সংখ্যা সেম বলা আছে, তাহলে এখান থেকে অ্যাটম থেকে ভরে নিয়ে যাইতে হবে, আণবিক ভরে নিয়ে যাইতে হবে, বুঝলা? অ্যাটম সংখ্যা রাখলে হবে না, আমি হিসাব করবো কিভাবে? তাহলে এখান থেকে আমাদের ভরে নিয়ে যাইতে হবে, এখান থেকে আমরা ভরে নিয়ে যাব, এখান থেকে ভরে নিয়ে যাব, আণবিক ভরে নিয়ে যাব। উপায় কি, এই যে এটা। তাহলে ভালো করে খেয়াল করো, ভালো করে, এর জন্য বি এর জন্য বসাবো, তাহলে ভালো করে খেয়াল করো, এর জন্য উপরে বসাবো, তাহলে এর জন্য বসাইলে এম এ, এম এ আদিতে তাদের পরিমাণ, তারপরে অ্যাভোগাড্রো সংখ্যা তো ভাই অ্যাভোগাড্রো সংখ্যাই, ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যাই, ডিভাইডেড বাই এম বড় হাতের এ। এবার এইটা ভাগ, এটা ভাগ, নিচে হচ্ছে এন বি নট এ, তাহলে এটা যদি ভাগ দিই, তাহলে এই এম বিটা যাবে উপরে, আর এম ছোট হাতের এটা আসবে নিচে, এম ছোট হাতের বিটা আসবে নিচে, আর অ্যাভোগাড্রো সংখ্যা আসবে নিচে। তো অ্যাভোগাড্রো সংখ্যা তো কাটাকাটি, বুঝতে কি পারছো? বুঝতে পারছো না? আলাদা হিসাব করে দেখাইতে হবে এটা। অণুর সংখ্যা রেশিও, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দেখো, অণুর সংখ্যা রেশিও এন এ আর এন বি, অণুর সংখ্যা রেশিও, তাহলে এম এ, ঠিক আছে, নিচে বড় হাতের এম এ, এবার এম বি উপরে চলে যাবে আর নিচে ছোট হাতের এম বি, আর অ্যাভোগাড্রো সংখ্যা তো কাটাকাটি, ঠিক আছে। তো এটা আদি সংখ্যা এ এন এ নট, আদি সংখ্যা এন এ নট, ঠিক আছে। তো এইটা বসাচ্ছি এখানে, তাহলে বসাইলে এম এ ডিভাইডেড বাই নিচে এম বি লিখে দিই, আর আণবিক ভর বি ডিভাইডেড বাই আণবিক ভর এ, আর ই টু দি পাওয়ার, আসো এবার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি টি, তো মাইনাসটা উপরে চলে গেলে ল্যামডা বি, উপরে ল্যামডা বি, এটা উপরে চলে গেল, তাহলে ল্যামডা বি আর মাইনাস ল্যামডা এ ইনটু হচ্ছে টি। ওকে, এবার এই অনুপাতটা আমি জানি, বলছে আদিতে তাদের অ্যাটম সংখ্যা সেম, তাহলে কাটাকাটি, সরি অ্যাটম সংখ্যা না, ভর সংখ্যা, মানে ভরের পরিমাণ, এই যে ভরের পরিমাণ এই দুইটা সেম, তাহলে সেম কাটাকাটি। আণবিক ভরের রেশিও, আণবিক ভরের রেশিও এম এ বাই এম বি 1/2, তাহলে এটা তো 2/1, এটা কত 2/1। এবার ই টু দি পাওয়ার
ল্যামডা ল্যামডা, তাহলে ল্যামডা মানে লন টু বাই টি হাফ। দেখো লন টু বাই টি হাফ কার, বি এর, তো বি এর টি হাফ কত 8 মাইনাস মাইনাস লন টু বাই টি হাফ কার, এর কত 4 গুণ কত সেকেন্ড পরে 16 সেকেন্ড পরে, টি এর মান কত 16। এবার এই হিসাবটা কে করবে, ক্যালকুলেটর করবে। ঠিক আছে, এটা ক্যালকুলেটর ছাড়াও করা যায়। 2 ই টু দি পাওয়ার, ধরো লন কে বাইরে নিয়ে আসো, লন 2 কে বাইরে নিয়ে আসো, তো লন 2 কে বাইরে নিয়ে আসলে 1/8 মাইনাস 1/4 গুণ হচ্ছে 16। তো এটা ক্যালকুলেটরে হিসাব করবা, ক্যালকুলেটরে হিসাব করবা ই লন 2 তারপরে 16, তারপরে 16 গুণ হচ্ছে কত 1/8, 1/8 বিয়োগ 1/4, 1/4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/4, তাহলে 2 গুণ 1/4, তার মানে 1/2, 1/2, এটা হচ্ছে आंसर। ঠিক আছে, 2 গুণ 1/4, 1/2, বুঝতে পারছো? 1/2 आंसर। হ্যাঁ, হিসাব, জাস্ট ম্যাথমেটিক্যাল হিসাব করা হয়েছে, আর কিছু না। ঠিক আছে, তাহলে এবার আসলে লাস্ট একটা ম্যাথ আমরা করব, লাস্ট একটা ম্যাথ। কি ক্লিয়ার, বুঝছো? এটা কিন্তু সুন্দর একটা ম্যাথ। তাহলে আণবিক ভরের অনুপাত দেওয়া আছে, অর্ধায়ু দুটো দেওয়া আছে, বলা আছে আদিতে তাদের ভরের পরিমাণ সেম, আদিতে তাদের ভরের পরিমাণ সেম বলে এটা কাটাকাটি চলে গেছে, আণবিক ভরের অনুপাত দেওয়া আছে আর অর্ধায়ু দেওয়া আছে, তো বাকিটা তো হিসাব। ওকে, নেক্সট বলা হচ্ছে ইউরেনিয়ামের 6 নম্বর, ইউরেনিয়াম 92-235, এটা একটা তেজস্ক্রিয় মৌল। বলা হচ্ছে এর প্রাথমিক পরিমাণ 3 মিলিগ্রাম, এর প্রাথমিক পরিমাণ 3 মিলিগ্রাম, আর অর্ধায়ু 2.48 ইন্টু 10⁵ ইয়ার, এটা অর্ধায়ু দেওয়া আছে। তো কোশ্চেন দুটো, একটা হচ্ছে ৬২,০০০ বছর পর অবিকৃত ইউরেনিয়াম কতটুকু থাকবে, আর 2 নম্বর ওই সময়, ওই ৬২,০০০ বছর পর ওই সময়ে অর্থাৎ ওই মুহূর্তে তেজস্ক্রিয় ক্ষয়ের হার, ইউরেনিয়ামের তেজস্ক্রিয় ক্ষয়ের হার ওই সময় ৬২,০০০ বছর পরে গিয়ে তেজস্ক্রিয় ক্ষয়ের হারটা কত। ঠিক আছে, ৬২,০০০ বছর পরে গিয়ে তেজস্ক্রিয় ক্ষয়ের হারটা কত, এটা আমাদের বের করতে হবে। তো চলো দেখি, হিসাব করি। ইউরেনিয়াম আছে 3 মিলিগ্রাম, 3 মিলিগ্রাম এতটুকু পরিমাণ ইউরেনিয়াম আছে, এটা আদি পরিমাণ, আদি পরিমাণ T0। এবার এখান থেকে তেজস্ক্রিয় ক্ষয় হবে কত বছর পর, ৬২,০০০ বছর পর, ক্ষয় হয়ে কতটুকু অবশিষ্ট থাকলো, তাহলে টি হচ্ছে ৬২,০০০ বছর, এত বছর পর অবিকৃত পরিমাণ এন, এটা আমাদের বের করতে বলছে, যেহেতু ভর দেওয়া আছে তাহলে এটা এম বলি, এম আমাদের বের করতে বলছে, তাহলে এটা কি দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে এম নট। তাহলে আসো হিসাব, এম ইকুয়াল টু এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। 1 নম্বর হিসাব করছি, তাহলে অবিকৃত পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে, অক্ষত কতটুকু থাকবে এটাই তো বের করতে চাইছি। তাহলে এম নট হচ্ছে 3 মিলিগ্রাম, ঠিক আছে 3 মিলিগ্রাম। তো তুমি যদি মিলিগ্রাম অ্যান্সার রাখতে চাও ওকে রাখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু মিলিগ্রামে যদি অ্যান্সার রাখতে চাও তো রাখতে পারো, কোনো সমস্যা নেই। ধরো আমি 3 মিলিগ্রামে রাখবো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা লন 2 বাই টি হাফ, লন 2 বাই টি হাফ কত দেওয়া আছে 2.48 ইন্টু 10⁵ এত ইয়ার। ওকে, টি ৬২,০০০ বছর, ৬২,০০০। তাহলে এবার এখান থেকে হিসাব, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস লন 2 গুণ ৬২,০০০ 2.48 এক্সপোনেনশিয়াল ফাংশন 5, যা হবে এর সাথে গুণ হচ্ছে 3, তাহলে 2.5226
আরো আছে এত মিলিগ্রাম, এই যে এত মিলিগ্রাম অবিকৃত থাকবে। কতটুকু ক্ষয় হয়ে যাবে তাহলে 3 থেকে এটা বাদ দিলে ততটুকু ক্ষয় হয়ে যাবে। এবার বলছে ওই সময় ভাঙন রেটটা কেমন, ওই সময় ভাঙনের হারটা কেমন। যে কোনো সময় তেজস্ক্রিয় ভাঙনের হার ওই সময় অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। তাহলে ওই সময়ে বিভাজন রেটটা চাইছে, এই যে ৬২,০০০ বছর পর এইখান থেকে সেকেন্ডে কত ডিপিএস ক্ষয় হচ্ছে আর কি, এটা আমাদের বের করতে বলছে। ওই সময়ের বিভাজন রেটটা বের করতে বলছে। ওই সময়ের বিভাজন রেট ডিএনডিটি, ওই সময়ের বিভাজন রেটটা। তো এই সময়ের বিভাজন রেটটা বের করব এই সময়ের অক্ষত পরমাণু সংখ্যার এন এর সমানুপাতিক। তাহলে 2 নম্বর আসো, ডিএনডিটি বের করব। তো ডিএনডিটি এটা ইকুয়াল টু কি মাইনাস ল্যামডা এন। তো আমরা শুধু মানের বিবেচনায় মাইনাসকে ফেলে দিয়ে ল্যামডা এন এটা হিসাব করব। তো ডিএনডিটি আমাদের হার লাগবে, ডিএনডিটি হার ল্যামডা হচ্ছে ln 2/t হাফ, ঠিক আছে, ল্যামডা হচ্ছে ln 2/t হাফ, এন হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা। তো কত গ্রাম কত মিলিগ্রাম 2 পয়েন্ট এত মিলিগ্রাম, এত মিলিগ্রাম অক্ষত আছে, এইখানে কতগুলো অ্যাটম আছে সেটা বের করতে হবে। তো কি সূত্র ছিল, মোল সংখ্যা ভর ভাগ আণবিক ভর আর অ্যাটম সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অতএব অ্যাটম সংখ্যা সমান সমান কত, ভর ইনটু আণবিক ভর, ভর ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর। নাও এবার মান বসাই দিলে কাজ শেষ। মান বসাই দিলাম, উপরে ln 2, নিচে কত টি হাফ অর্ধায়ু। আসো অর্ধায়ু বসাই, এই যে এত বছর অর্ধায়ু। তাহলে 2.48 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু 10 টু দি পাওয়ার 5, এটা ইয়ার। দেখো একটু থামো, মাথা ঠান্ডা করো, দেখো এম মিলিগ্রাম, তাহলে 2.52 দেখো আমি একটু সরাই নিয়ে আসি এই পাশে, এখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, একটু সরাই নিয়ে আসি এদিকে। হবে এতটুকু তো, হ্যাঁ হবে। একটু সরাই নিয়ে আসলাম হিসাব করার জন্য আর কি। তো দেখো এটা হচ্ছে মিলিগ্রাম কিন্তু মিলিগ্রাম, আর অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই এম, ইউরেনিয়াম 235 গ্রাম, 235 গ্রাম। এককে বহুত ঝামেলা আছে, এককে বহুত ঝামেলা আছে। আসো একক গুলা ঠিক করবো এখন বসে বসে। তো কিভাবে, এটা মিলিগ্রাম আর এটা তো গ্রামে, তাহলে হয় উপরেরটারে গ্রাম করো নয়তো নিচেরটারে মিলিগ্রাম করো। তো মিলিগ্রামকে গ্রাম করব আমরা। তো মিলিগ্রামকে গ্রাম করে কেমনে, 10 টু দি পাওয়ার -3 গ্রাম, বুঝনি, মিলিগ্রামকে গ্রাম। বুঝতে পারছো, এটুকু বুঝতে পারছো। তাহলে এটা মিলিগ্রাম কিসে হলো এখন, গ্রামে, আর নিচে 235 কিসে আছে, গ্রামে, তাহলে হয়েছে হিসাব। অ্যাভোগাড্রো সংখ্যার তো আর কোনো ইউনিট নেই, এত টি। ওকে ডান। নিচে এটা আসো, এটা তো ইয়ারে, তোমার বিভাজন রেটটা কিন্তু আসছে, বাট ডিপি ইয়ার, ডিকে পার ইয়ার, কিন্তু বিভাজন রেট বের করতে বললে ডিকে পার সেকেন্ডে বের করাটাই বেটার, কারণ ডিকে পার সেকেন্ড এটাই হচ্ছে ব্যাকেরেল, অর্থাৎ ডিকে পার সেকেন্ড এই এককটা, ডিপিএস এককটা, এটাতে বের করাটাই বেটার। তাহলে নিচে এটারে বছর রাখার দরকার নেই, তাহলে বছরকে সেকেন্ড করতে হবে। এত বছর, এক বছরে 365 দিন, একদিনে 24 ঘন্টা, এক ঘন্টায় 3600 সেকেন্ড। বুঝতে পারছো, কি ক্লিয়ার? এইবার সবকিছু ঠিকঠাক আছে, এটাও গ্রামে আছে, এটা অণুর সংখ্যা, ln 2 এর কোনো একক নেই, এটা আছে সেকেন্ডে। তাহলে এখান থেকে এবার হিসাব করবা, হিসাব করে যা হবে তত ডিপিএস, ডিকে পার সেকেন্ড, ডিপিএস অর বেকেরেল, ওকে ডান। বলো কারো কোনো সুচিন্তিত মতামত যদি দেওয়ার ইচ্ছা হয় বলো, দেখি ফেসবুক বাসীরা কি করে। অ্যাকশন নিডেড, ওকে, বুঝতে পারছো। তাহলে দেখতে দেখতে আমরা 1 ঘন্টা পড়ে ফেলছি। তেজস্ক্রিয় বিভাজনের ক্ষয়সূত্রের যাবতীয় যত ম্যাথ ছিল বইয়ের কোনায় চিপাই চাপাই যেখানে যা ছিল সবই করে দিলাম, ঠিক আছে। খুবই আনকমন ম্যাথ, তুমি হয়তো 2-1টা হয়তো পাইতে পারো, বাট তাও আনকমন হবে না। একটু চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করলে প্রশ্নের অ্যান্সার তুমি সহজেই করতে পারবা। কি কথা কি ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়সূত্র রিলেটেড আলোচনা এখানেই শেষ। ম্যাথ কিন্তু হতে পারে, আরো ম্যাথ দেওয়া যাইতে পারে, ঠিক আছে, সেটা আমি দিতে পারবো, বাট আপাতত এটুকু যথেষ্ট তোমার, ঠিক আছে।
অনেক করছি। এটা যা করলাম তা দিয়ে মনে করো তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করা যাবে, প্র্যাকটিস প্রবলেম সলভ করা যাবে, ঠিক আছে, প্র্যাকটিস শিট সলভ করা যাবে, তারপরে যে কোনো বইয়ের প্রবলেম গুলাই তুমি সলভ করতে পারবা। তেজস্ক্রিয় ক্ষয়সূত্র কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ওকে, ডান। নেক্সট এবার আমরা আরেকটা ছোট্ট টপিক পড়বো, এটা পড়তে বেশিক্ষণ লাগবে না। সেটা হচ্ছে এই যে তেজস্ক্রিয় ক্ষয়ে যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় না, এই আলফা বিটা গামা রশ্মি নির্গত হওয়ার এই বিক্রিয়াগুলো আমরা একটু লিখবো বুঝে বুঝে। তাহলে লিখো তেজস্ক্রিয় বিক্রিয়া সমূহ। তেজস্ক্রিয় বিক্রিয়া, এই তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো কিভাবে সংগঠিত হয় এর হিসাব নিকাশগুলো আমরা একটু করতে চাই। তাহলে তাকাও, বোর্ডে তাকাও। তেজস্ক্রিয় বিক্রিয়া সাধারণত 3 ধরনের রশ্মি নির্গত হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তো আলফা নির্গত হয়, ধরো একটা আলফা রশ্মি নির্গত হলো, একটা বিটা রশ্মি নির্গত হলো, বা কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসকে আমি একটা আলফা কণা দিয়ে হিট করলাম। তো এইগুলার বিক্রিয়ার সমীকরণগুলো আমরা কেমন ভাবে লিখবো? এই তেজস্ক্রিয় যে ঘটনাগুলো এগুলার সমীকরণ আমরা একটু লিখতে চাই। তো তার জন্য তোমার 3টার সংকেত ভালো করে বুঝতে হবে, আলফা বিটা গামার সংকেত ভালো করে বুঝতে হবে। তো আসো প্রথমে আমরা সংকেতগুলো একটু লিখি। আলফা কণা, আলফা পার্টিকেল, আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আলফা কণা। আমরা এই যে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ করছিলাম না, হিলিয়াম নিউক্লিয়াস মানে আলফা কণা। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, আর ভর সংখ্যা কত? 4। ঠিক আছে, এটাই হচ্ছে আলফা কণা। আলফা কণাকে এভাবেও লেখা হয়, এই যে আলফা কণা, নিচে 2 উপরে 4, এভাবেও কিন্তু আলফা কণাকে প্রকাশ করা হয় সংকেত। তারপরে এবার আসো বিটা কণা। বিটা, বিটা নির্গত হলে কেমন হয় আর কি, বিটা দেখতে কেমন, বিটার সংকেত কি? বিটা, নিচে এখানে -1 উপরে 0। অথবা এটাকে এভাবেও লেখা হয়, আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ই দিয়ে নিচে -1 উপরে এখানে 0। কোন কোন অ্যাটম থেকে যদি বিটা নির্গত হয় তাহলে কি হয় জানো, তার ভর সংখ্যা অপরিবর্তিত থেকে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। ভর সংখ্যা অপরিবর্তিত থেকে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। আমার কথা বোঝার এখন দরকারই, ঠিক আছে? এখন আমি যা বললাম এটা এটা তোমার বোঝার কোনো দরকার নেই, এটা না বুঝলেও চলবে। আসো আমরা দেখবো তো ঘটনাগুলো আস্তে আস্তে। গামা হচ্ছে সবচেয়ে নিরীহ কণা, গামা রশ্মি সবচেয়ে নিরীহ, ঠিক আছে? এর না আছে কোনো চার্জ, মানে এর কিছুই নেই। এ দেখো গামা 0 0, এ তো সবচেয়ে নিরীহ। তো কোনো মৌল থেকে যদি গামা রশ্মি নির্গত হয় তাহলে তেজস্ক্রিয় ক্ষয় ঘটে না, মৌলটার কোনো চেঞ্জই তো হয় না। মৌলটার চেঞ্জ না হলে তেজস্ক্রিয় ক্ষয় ঘটবে কিভাবে? তো গামা রশ্মি নির্গত হলে বা আমি গামা রশ্মি দিয়ে কাউকে হিট করলে, ঠিক আছে, মৌলের কোনো পরিবর্তন হয় না, মৌলের কোনো আইসোটোপও তৈরি হয় না, ইভেন মৌলের পারমাণবিক সংখ্যা পরিবর্তন হয়ে মৌল যে অন্য একটা মৌলে পরিণত হবে সেটাও কিন্তু ঘটে না, যেটা কিন্তু আলফা বিটাতে ঘটে। তো তেজস্ক্রিয় এই 3 ধরনের রশ্মি নির্গত হয়। এবার অনেক সময় মনে করো আমাদের এরকম কিছু বিক্রিয়া লিখতে বলবে যে কোনো একটা মৌলের নিউক্লিয়াসকে একটা প্রোটন দিয়ে আঘাত করা হয়েছে, কোনো একটা মৌলের নিউক্লিয়াসকে একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয়েছে। নিউটন প্রোটনের সংকেত কেমন হবে? নিউটন প্রোটনের সংকেত, তাহলে আসো তো প্রোটনের সংকেত। প্রোটন, তাহলে প্রোটনের সংকেতটা আমরা কিভাবে লিখবো? প্রোটনের সংকেত পি। এবার আসো, নরমালি আমরা নিচে কি পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, উপরে ভর সংখ্যা লিখি না? তো প্রোটনের তার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা হয় না, বাট ওটার মতো করে তুলনা করে আমরা একটু মনে রাখতে পারি সহজে সংকেতটা। প্রোটন মানে একটা প্রোটন, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা নিচে বসে, তাহলে নিচে এখানে 1। প্রোটন, এটা প্রোটন, এর কোনো নিউটন নেই, প্রোটনের কোনো নিউটন নেই, মানে ব্যাপারটা এরকম। প্রোটন প্রোটন, নিউটন নেই, নিউটন কত? 0। তাহলে প্রোটন কয়টা? একটা, তাহলে 1 + 0 1 উপরে বসে। অর, এটাকে আরো একটা ভাবে লেখা যায়, অর, এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের যে মানে আইসোটোপ আছে না 3টা, তো তার মধ্যে হাইড্রোজেন যেটা ওইটা আর কি। তাহলে 1 1। আরেকটা আছে নিউট্রন, তো নিউটনের সংকেত কেমন হবে? নিউটনের সংকেত হচ্ছে, দেখো বুঝে বুঝে বলো তো, নিউটন নিচে বসে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, উপরে বসে ভর সংখ্যা। তো নিউটন, এর কি কোনো প্রোটন সংখ্যা আছে? নেই, তার মানে পারমাণবিক সংখ্যার জায়গাটা হবে 0। আর নিউটন হচ্ছে একটা নিউটন, তাহলে একটা নিউটনের সাথে 0 যোগ হয়ে ভর সংখ্যা 1, উপরে হবে 1। বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে সংকেত। এইবার আমরা এইখানে এই আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নির্গত হলে কি হয় সেইগুলা লিখবো। তো এই সংকেত লেখার জন্য তোমার দুটো জিনিস মাথায় রাখতে হবে। যদি বলে নির্গত হওয়া বা ক্ষয় হওয়া, নির্গত হওয়া বা ক্ষয় হওয়া, এটা যদি বলে নির্গত হওয়া বা ক্ষয় হওয়া, তাহলে ভাইয়া মাইনাস করবা,
ঠিক আছে, আমার নিয়মটাই মানবা। আর যদি বলে আঘাত করা হয়েছে, একটা আলফা কণা দিয়ে আঘাত করা হলো, একটা বিটা রশ্মি দিয়ে আঘাত করা হলো, ঠিক আছে, তাহলে কি করবা? তাহলে প্লাস করবা, এই। তাহলে আসো এবার আমি কয়েকটা ঘটনা লিখি এবং তার সংকেতগুলো লিখি। মনে করো 1 নম্বর বলা হচ্ছে কোন একটা মৌলের একটা নিউক্লিয়াসকে আমরা আলফা কণা দিয়ে আঘাত করছি, আলফা কণা দিয়ে আঘাত করা হয়েছে, তাহলে দেখতে কেমন হবে? আলফা কণা দিয়ে আঘাত করা হলে ঘটনাটা দেখতে কেমন হবে? আলফা কণা দিয়ে আঘাত করা হয়েছে, তাহলে তার ঘটনাটা দেখতে কেমন হবে? মৌলটা হচ্ছে এক্স, ধরো এক্স হচ্ছে মৌলটা, জেড তার পারমাণবিক সংখ্যা, এ তার ভর সংখ্যা, আঘাত করা হয়েছে, হিট করা হয়েছে, আঘাত করা হলে যোগ, কাকে দিয়ে? আলফা নিউক্লিয়াস দিয়ে, তাহলে আলফা নিচে 2 উপরে 4, তাহলে কি হবে? তাহলে মৌলটার এক্স থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। কেমনে চেঞ্জ হয়ে যাবে? দেখো, ভর সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। দেখো কেমনে চেঞ্জ হয়। তাহলে আলফা দিয়ে আঘাত করা হলে কি হয়? মৌলটা চেঞ্জ হয়ে এক্স থেকে এক্স ড্যাশ হয়ে গেল। আমি বললাম পারমাণবিক সংখ্যা চেঞ্জ হবে কিনা? উত্তর অবশ্যই হবে, কারণ এক্স এর পারমাণবিক সংখ্যা ছিল 2। তো আমি যদি আলফা কণা দিয়ে হিট করি, আলফা কণা দিয়ে আঘাত করি, তাহলে জেড আর 2 এই দুটো যোগ হবে, জেড প্লাস 2, তাহলে জেড প্লাস 2 যোগ হয়ে পারমাণবিক সংখ্যা আগে যা ছিল 2 বাড়বে, ভর সংখ্যা 4 বাড়বে, তাহলে ভর সংখ্যা হবে a প্লাস 4। বুঝলা? সহজ না? যদি বলা হয় যে 2 নম্বর, ধরো আলফা কণা নির্গত হলো, ঠিক আছে, এটা যদি বলা হয়, তাহলে আসো এটা আঁকি একটু। এক্স জেড উপরে এ নির্গত হয়েছে, আলফা নির্গত হয়েছে, তাহলে নির্গত হলে বিয়োগ বলছি, ক্ষয় হলে বিয়োগ, নির্গত হলে বিয়োগ, তাহলে বিয়োগ আলফা নিচে 2 উপরে 4, তাহলে এটা সমান সমান এক্স ড্যাশ, তাহলে জেড থেকে দেখো 2টা বাদ যাবে, এবার পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, আর ভর সংখ্যা 4 কমে যাবে, বুঝতে পারছো? সহজ না? দেখো অনেকে কিন্তু অনেক জায়গায় বইতে বলছে আলফা ক্ষয় হলো, আলফা নির্গত হলো, তারপরও মাইনাস দিয়ে না দিয়ে যোগ দিয়ে লিখছে, প্লাস দিয়ে লিখছে। কেমনে জানো? এ এক্স জেড সমান সমান এক্স ড্যাশ এ মাইনাস 4 জেড মাইনাস 2, এটারে ওই পাশে নিয়ে গিয়ে প্লাস আকারে লিখছে। কোনো সমস্যা আছে? একই তো কথা, ঠিক আছে, একই তো কথা। কিন্তু তুমি সব নিয়ম মাথায় রাখবা না, ঠিক আছে, তুমি একটা নিয়মই মাথায় রাখবা, আমরা সবসময় এই পাশেই যোগ বিয়োগ করব, আঘাত করা হলে যোগ করব, নির্গত বা ক্ষয় হলে বিয়োগ করব, দুনিয়ার সবচেয়ে সহজ নিয়ম। তারপরে তোমার যদি এই পাশাপাশি করে লিখতে ইচ্ছা হয় তা তুমি যত খুশি লিখো, কিন্তু হিসাবটা এইভাবে করবা। তাহলে দেখো এই লাইনটাকে ভাই এইভাবে লেখা হইতে পারে, তো এইভাবে লেখা হইলে ঘাবড়ে যাবা না। তাহলে দেখি তো, এবার দেখি তো যে তাহলে আলফা নির্গত হলে কি হয়? ভর 4 কমে যাবে, পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে। আলফা দিয়ে আঘাত করলে কি হয়? ভর 4 বেড়ে যাবে, পারমাণবিক সংখ্যা 2 বেড়ে যাবে। এবার আসো দেখি 3 নম্বর হচ্ছে বিটা নির্গত হলে কি হয়? ধরো বিটা নির্গত হলো, তাহলে কোন একটা মৌল থেকে বিটা নির্গত হবে, ধরো এক্স জেড এ, বিটা নির্গত, তাহলে বিটা এই যে -1 0। তো দেখো আমি একটু আগে বলছিলাম বিটা নির্গত হলে ভর সংখ্যা অপরিবর্তিত থেকে পারমাণবিক সংখ্যা 1 করে বেড়ে যায়। কেমনে? এটা থেকে বিটা নির্গত হচ্ছে, এটা মাইনাস, তাহলে মাইনাসে প্লাস, তাহলে এক্স ড্যাশ, ধরো এক্স ড্যাশ, এটা জেড মাইনাসে কিন্তু +1 হবে, আর এ -0 +0 যাই হোক না কেন, এ জিরো এ তো জিরোর সাথে যোগ হয়ে এই হবে, বুঝছো? তাহলে এক্স নিচে জেড মাইনাসে +1, তাহলে পারমাণবিক সংখ্যা 1 বাড়লো না? তাহলে কোন একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস তা থেকে একটা বিটা ক্ষয় হলো, তাহলে এর পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে, ভর সংখ্যা সেম রেখে, কিন্তু ভর সংখ্যা সেম রেখে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। তাহলে এটা বিটা নির্গত হলে, ঠিক আছে। তারপরে ধরো গামা নির্গত হলে কি হবে? গামা রশ্মি নির্গত হলে কি হবে? ধরো গামা রশ্মি যদি নির্গত হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে? ধরো এক্স জেড উপরে এ, গামা নির্গত হলে কোনো কিছু যায় আসে না, গামা নির্গত হলে মৌলটাই চেঞ্জ হবে না, এক্স আর এক্স ড্যাশ মৌল একই হবে, কারণ দেখো জেড থাকবে এ থাকবে, অর্থাৎ এক্স আর জেড ড্যাশ আলাদা না, এক্স আর জেড ড্যাশ একই। তাহলে কোন তেজস্ক্রিয় মৌল থেকে, তেজস্ক্রিয় তো আসলে বলাই যাবে না, কারণ
যখন আর কি গামা রশ্মি নির্গত হবে, হ্যাঁ তেজস্ক্রিয় মৌল থেকে ধরে নাও, তেজস্ক্রিয় মৌল থেকে গামা রশ্মি নির্গত হলে মৌলটা চেঞ্জ হবে না, মৌল না কোনো আইসোটপ তৈরি হবে, না কোনো আইসোটপ তৈরি হবে, না মৌলটা চেঞ্জ হবে, কিছু পরিবর্তন হবে না। বাট বিটা নির্গত হলে কিন্তু আইসোটপ তৈরি হবে, বিটা নির্গত হলে কিন্তু আইসোটপ তৈরি হবে, কি তাই না? দেখো তো এটা কি জেড, তো পারমাণবিক সংখ্যা 1 বেড়ে গেল, সরি সরি সরি, না না না, বিটা নির্গত হলে আইসোটপ না, সরি এটা তো আইসোটপ না, ঠিক আছে, এটা তো আইসোটপ না, এটা হচ্ছে কি বলে আইসোবার, তাই না? আইসোবার না, ভর সংখ্যা সেম আইসোবার, শর্টকাট তো ছোটবেলায় এটাই পড়ছিলাম, দেখি আমি তোমাদের কাছ থেকে একটু শিওর হই, কি হবে আইসোবার হবে না? এই ভর সংখ্যা সেম থাকলে কি হয়? ভর সংখ্যা সেম থাকলে কি হয় বলো তো? আইসোবার, হ্যাঁ এই তো ছোটবেলায় পড়ছিলাম, আইসোবার লাস্টে র আছে, র মানে ভর, তাহলে ভর সংখ্যা সেম, তাহলে দেখো যদি বিটা নির্গত হয় তাহলে আইসোবার তৈরি হবে, লিখে রাখি একটু ছোট্ট করে, আইসোবার, আইসোবার তৈরি হবে বিটা নির্গত হলে। ওকে ক্লিয়ার? ধরো কোন একটা মৌলের নিউক্লিয়াসকে, ধরো কোন একটা মৌলের নিউক্লিয়াসকে 5 নম্বর, কোন একটা মৌলের নিউক্লিয়াসকে আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করব, তাহলে নিউট্রন দিয়ে আঘাত, একটা নিউট্রন দিয়ে আঘাত করব, দেখি তো নিউট্রন দিয়ে আঘাত করলে কি পরিবর্তন হয়। নিউট্রন দিয়ে আঘাত করব, তাহলে ধরো এক্স জেড উপরে এ, নিউট্রন দিয়ে আঘাত করতেছি যোগ, তাহলে 1 m 0 নিউটন দিয়ে আঘাত করব, নিউটন দিয়ে আঘাত করলে কি হয়? নিউটন দিয়ে আঘাত করলে আইসোটোপ তৈরি হয়, নিউটন দিয়ে আঘাত করলে আইসোটোপ তৈরি হয়, কিভাবে দেখো, এই যে যে মৌলটা তৈরি হবে সেই মৌলটা এক্স বার, তাহলে জেড প্লাস 0 মানে জেড, দেখো ভর মানে পারমাণবিক সংখ্যা একই থাকলো, ভর সংখ্যা চেঞ্জ হয় a প্লাস 1, তাহলে এইটা হচ্ছে আইসোটপ, আইসোটপ, আইসোটপ তৈরি হবে। এবার আসো দেখি আরেকটা জিনিস বলো দেখি, সেটা হচ্ছে প্রোটন দিয়ে আঘাত করলে, প্রোটন দিয়ে আঘাত, তাহলে প্রোটন দিয়ে যদি আঘাত করা হয় তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখি, প্রোটন দিয়ে আঘাত করলে কি ঘটনা ঘটে, এক্স এক্স জেড এ প্লাস 1 পি 1, তাহলে প্রোটন দিয়ে আঘাত করলে যে মৌলটা হবে সেই মৌলের ভর সংখ্যাও 1 বাড়বে, পারমাণবিক সংখ্যাও 1 বাড়বে, তাহলে ভর সংখ্যাও চেঞ্জ হবে, পারমাণবিক সংখ্যাও চেঞ্জ হবে, ঠিক আছে? ওকে গুড, তাহলে দেখো কতগুলো বিক্রিয়া লিখে ফেলছি, নিয়ম লিখে ফেলছি, এর চেয়ে সহজ জিনিস আছে? এইবার আসো দেখি তোমার বুদ্ধির পরিচয়, ঠিক আছে, বুদ্ধি খাটায় 2টা প্রশ্নের অ্যান্সার দিবা, আসো কোশ্চেন নম্বর 1, বলা হচ্ছে এই একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 86 আর ভর সংখ্যা 222, এই এ মৌলটা থেকে তেজস্ক্রিয় ক্ষয় হয়ে আলফা বিটা ক্ষয় হয়ে, ঠিক আছে, আলফা বিটা ক্ষয় হয়ে বি মৌলে পরিণত হয়েছে, যার পারমাণবিক ভর হচ্ছে 84 আর ভর সংখ্যা হচ্ছে 210, তো আলফা ক্ষয় বিটা ক্ষয়, এই যে আলফা ক্ষয় সাথে সাথে বিটাও ক্ষয় হয়েছে, আলফা ক্ষয় বিটা ক্ষয় এর মাধ্যমে এতে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে কতগুলো আলফা এবং কতগুলো বিটা ক্ষয় হবে, কতগুলো বিটা ক্ষয় হবে, কতগুলো আলফা এবং কতগুলো বিটা ক্ষয় হবে, করো, কতগুলো আলফা ক্ষয় হবে কতগুলো বিটা ক্ষয় হবে, নাও তোমাদের একটু ভাবনা চিন্তা করার জন্য সময় দিলাম, দ্রুত করো। করছো? কতগুলো আলফা কতগুলো বিটা ক্ষয় হবে, আসো দেখি করি, খুবই সহজ, খুবই সহজ, এ 86 222, এখান থেকে আলফা ক্ষয়, তাহলে আলফা ক্ষয় মানে বিয়োগ, আলফা নিচে 2 উপরে 4, বিটা ক্ষয় বিটা নিচে -1 উপরে 0, তাহলে এই ক্ষয় হয়ে পরিণত হয়েছে বি মৌলে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 84 এবং ভর সংখ্যা হচ্ছে 210। এবার সবাই একটু বোর্ডে তাকাও, দেখো, ঠিক আছে, এটা হচ্ছে গুগলি টাইপ, মিলাইতে হবে, বুদ্ধি খাটাইতে হবে, 222 ভর সংখ্যা 222 থেকে 210 বানাতে হবে, 222 থেকে 210 বানাতে হবে, তো 222 থেকে 210 বানাতে গেলে 12 ছেড়ে দিতে হবে, 12 বাদ দিতে হবে,
তাহলে ভর সংখ্যা 12 বাদ দিতে হবে। দেখো বিটার ভর সংখ্যা হচ্ছে 0। তাহলে এই যে 222 থেকে যে 210 হলো, এই পরিবর্তনে এই যে বিটা এর কোনো প্রভাব নেই। ভর সংখ্যার পরিবর্তনে বিটার কোনো প্রভাব নেই, কারণ এটা তো 0। তাহলে ও না পারবে কমাইতে 222 থেকে, না পারবে 1 কমাইতে, না পারবে 1 বাড়াইতে। তাহলে বিটার কোনো প্রভাব নেই। তাহলে 222 থেকে 210 কে করছে? একমাত্র আলফা করতে পারবে, কারণ দেখো আলফার উপরে এখানে 4 আছে। তাহলে 222 থেকে 210 করতে হবে, 12 কমাইতে হবে। একটা আলফা 4 কমাইতে পারে, -4, 4 কমাইতে পারে একটা আলফা। তাহলে কয়টা আলফা 12 কমাইতে পারে? তাহলে এই যে দেখো, এই যে 12 আছে না, একে ভাগ দিয়ে দিই 4 দিয়ে, 4 দিয়ে ভাগ দিই। তাহলে 4 দিয়ে ভাগ দিলে এই যে 3, তাহলে 3টা আলফা কণা। বুঝলা? তাহলে সামনে এবার বসাই দিই 3 বসাই দিলাম। এইবার আসো নিচে ভর সংখ্যার জায়গাটা মিলাবো। ভর সংখ্যার জায়গাটা মিলাইতে হবে এবার। আচ্ছা আসো নিচে 86, দেখো 86 থেকে বিয়োগ 3 দুগুণে 6, 86 থেকে বিয়োগ 3 দুগুণে 6, ঠিক আছে 6। এবার মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, কত 1, একটা বিটা কত দিচ্ছে? 1 দিচ্ছে একটা বিটা দিয়ে। তাহলে কত হইল? দেখো দিয়ে আমার কত হইল, 86 থেকে 6 বিয়োগ গেল 80 আর যোগ 1, 81, কিন্তু বানাইতে হবে 84। তাহলে দেখো 86 থেকে 6 বাদ গেল 80, 80, এই প্লাস একটা আপাতত বাদ দিই। 86 থেকে 6 বাদ গেল, তাহলে 80, এখানে আছে কত? 80। তা আমার তো বানাইতে হবে 84, তার মানে আমার আরো 4 যোগ করা লাগবে, আরো 4 যোগ করা লাগবে। তাহলে যোগ 4, এই যে যোগ 4 দিতে হবে আরো, ঠিক আছে যোগ 4 দিতে হবে। তো এই যে যোগ 4 কে দিবে? এই যে বিটা দিবে, মাইনাসে মাইনাসে প্লাস 1। তো একটা বিটা দিচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1, দুইটা বিটা মাইনাসে মাইনাসে প্লাস আরো একটা 1, তিনটা বিটা আরো একটা 1, চারটা বিটা আরো একটা 1, তাহলে 4 হবে এখানে। এবার মিলাও, দেখো এবার মিলে গেছে। এই যে তার মাইনাসে মাইনাসে প্লাস 4 সমান সমান ওই পাশে গিয়ে 84 হয়েছে। বলো তাহলে আলফা কণা 3টা আর বিটা কণা 4টা, ঠিক আছে। ওকে ডান, বলো ডান কিনা। এবার আসো আরেকটা প্রশ্নের অ্যান্সার দাও দেখি তোমরা। বিই 9, 4। দেখো ডান পাশে উপরেও কিন্তু ভর সংখ্যা লেখা হয়, এটা নিয়ে অরিড হবে না। এতকে আলফা দ্বারা আঘাত করা হলো, আলফা দ্বারা আঘাত করা হলো, ফলে একটি নিউটন নির্গত হয়, নিউটন নির্গত হয় ও একটি নিউটন নির্গত হয় ও অপর একটি মৌলে পরিণত হয়, ও অপর একটি মৌলে পরিণত হয়, মৌলটির সংকেত কি করো দেখি নিজেরা। মৌলটির সংকেত, মৌলটার সংকেত নির্ণয় করতে হবে, করো নাও। মৌলটার সংকেত দেখি কে পারে। তুর্য সরকার প্রিন্স বলছে কার্বন, তুর্য সরকার প্রিন্স বলছে কার্বন, তাজিন মুন তাবাসসুম বলছে কার্বন, শরবিন আহমেদ বলছে কার্বন। ওকে গুড, ভেরি গুড। দেখছো তোমরা কত ভালো পারো, তোমাদের মতো যে কবে আমি পারবো বলো তো। বলো পারা যাবে? দেখি করি। বিই 9, 4 আলফা দ্বারা আঘাত করা হয়েছে, আলফা 2, 4।
আঘাত করা হলে একটা নিউটন পাওয়া গেছে, 1n0 পাওয়া গেছে, তাহলে বাকিটা কি? 9, 10, 11, 12, 13, আর এখানে 1 আছে, তাহলে 9, 10, 11, 12, 13 থেকে 1 বাদ, তাহলে 12 লাগবে। 4 আর 2 6, আর আছে 0, তাহলে নিচে 6 লাগবে। তো বোঝাই যাচ্ছে C612, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই যে এটা অ্যান্সার C612, বাকি বলটির সংকেত C612। কি ক্লিয়ার? ওকে, নেক্সট আসো, এবার খালি ঘর পূরণ করো। ঠিক আছে, এবার হচ্ছে শূন্য স্থান পূরণ। শূন্য স্থান পূরণ কবে করছো? ছোটবেলায়, তাই না? ক্লাস 2 তে। তো এখন আবার শূন্য স্থান পূরণ করতে হবে। শূন্য স্থান পূরণ ফেরত আসছে আবার। কই রাখলাম ফোন দেখি। শূন্য স্থান পূরণ, এক নম্বর F919 প্লাস 1H1, এটা সমান সমান O816 প্লাস কি হবে? 2 নম্বর Mg25 উপরে নিচে 12 যোগ এই যে খালি ঘর, তারপরে 22 Na11 প্লাস 4 He2, তারপর 3 নম্বর Al28 13 প্লাস হিলিয়াম, তারপরে P30 15 প্লাস কত হবে? ঠিক আছে, এই যে শূন্য স্থান পূরণ। তাহলে তোমরা একটু করতে লাগো, আমি এখানে আরেকটা প্রশ্ন একটু লিখি, তোমরা এটা একটু লিখতে লাগো। প্রোটেক্টিনিয়ামের প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত? ঠিক আছে, এটা তাহলে আসো দেখি শূন্য স্থান পূরণ করে আসি। আসো, 9 আর 1 10, 8, 2 লাগবে, 2 লাগবে, 2, 9 19 আর 1 20, 16 বাদ 4 লাগবে, হিলিয়াম, আলফা পার্টিকেল, আলফা পার্টিকেল বা হিলিয়াম। ওকে, এখানে আলফা পার্টিকেলও লিখতে পারো, কোনো সমস্যা নেই। 12 11 2, 11 আর 2 13, 1 লাগবে। 22 আর 4 26, 25, 1 লাগবে। ওকে, তাহলে হাইড্রোজেন বা প্রোটন। তারপরে 13 আর 2 13 14 15, 15, 0 লাগবে। 28 আর 4 28, 29 30 31 32, 30, 2 লাগবে। এইবার কোনটা? এটা কোনটা? এটা আবার কোনটা? 2 আর 0, এটা তো জীবনে চিনি না, এটা তো চিনি না। চিনি, এটার চিনি, চিনি, এটারে এইভাবে চিনি। দেখো 1, এখানে 1 বসাও, সামনে 2 বসাও, তাহলে 1 n 0 সামনে 2, অর্থাৎ 2টা নিউট্রন। 2টা নিউট্রন, বুঝতে পারছো? এখানে 2 লাগতেছে, তার মানে 2টা নিউট্রন, 2টা নিউটন নির্গত হচ্ছে। কি ক্লিয়ার?
এবার দেখো পাশে আরেকটা চিত্র দেওয়া আছে, এটা আমাদের ইসাক স্যারের বইয়ের এমসিকিউ। ইউরেনিয়াম 238 আর 92, এটার একটা আলফা ক্ষয় হচ্ছে, তারপর একটা বিটা ক্ষয় হয়ে আলটিমেটলি যে মৌলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রোটেক্টিনিয়াম। তো বলা হচ্ছে এই যে প্রোটেক্টিনিয়াম, এই যে মৌলটা, এই মৌলটার প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা কত হবে? আসো হিসাব নিকাশ করি। তাহলে আলফা ক্ষয় মানে 4 4 আলফা ক্ষয়, এখানে লিখি 4, এই যে আলফা 2, তাহলে 238 ক্ষয় হচ্ছে, বিয়োগ যাচ্ছে, বিয়োগ, এই যে বিয়োগ যাবে, ক্ষয় নির্গত হচ্ছে, আমি কিন্তু হিট করি না, তীর চিহ্ন দেখো, বিয়োগ যাবে। তো 238 থেকে 4 বাদ দাও, ঠিক আছে, 238 থেকে 4 বাদ দাও, তাহলে কত হলো? 234। আর 92 থেকে 2 বাদ দাও, কত হবে? 90। এবার এটা থেকে আবার মাইনাস একটা বিটা, তাহলে বিটা, এই যে আসো বিটা, নিচে হচ্ছে -1 আর উপরে হচ্ছে 0, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 90 মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে 91 আর ওটা হবে 234। ঠিক আছে, তাহলে কত হবে অ্যান্সার? কত হবে অ্যান্সার? হবে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 91। প্রোটন সংখ্যা 91। তো সব আমাদের বইয়ে ঘুরে ফিরে এরকম প্রবলেম। তো মোটামুটি আমাদের লেকচার শেষ। তো দেখি আমি একটু ইসাক স্যারের বইটা একটু একবার উল্টাই, দেখি যদি নতুন কিছু পাই তোমাদের করে দিচ্ছি। দেখো ইসাক স্যারের বইয়েরই আর একটা প্রশ্ন, কি বলছে দেখি। বলছে এ একটা মৌল 222, আর এটা হচ্ছে 86, 86, এটা থেকে বি, এটা 206, 206 আর 82 প্লাস প্লাস 8টা 1n0 প্লাস আলফা পার্টিকেল, প্লাস আলফা পার্টিকেল। ঠিক আছে, তো বলা হচ্ছে কয়টি আলফা কণা বের হবে? কয়টি আলফা কণা বের হবে? প্রশ্ন, কয়টি আলফা কণা বের হবে? এই যে, ওই যে যোগ করে ওরা এই পাশে লিখছে, তা আমি বিয়োগ করে এই পাশেই লিখবো, কোনো আপত্তি আছে? আমি বিয়োগ করে এই পাশেই লিখবো, কোনো আপত্তি? আমি যোগ করে এই পাশে বসাইতে চাই না, যোগ করে এই পাশে লিখবো না, এটা বাদ দিয়ে আমি বিয়োগ করে এই পাশে লিখবো, তাহলে মাইনাস আলফা পার্টিকেল, এই যে 2 4। আসো মিলাই, এবার দেখি মিলাইতে হবে। তাহলে 86 থেকে 86, দেখো 86 থেকে এই পাশে বানাইতে হবে 82, আর এই যে 8 গুণ 0 মানে তো 0ই, তাহলে 82 বানাতে হবে, আমার বানাতে হবে 82, তাহলে 86 থেকে 82 বানাতে হবে, তাহলে 86 থেকে কত বাদ দিলে 82? 86 থেকে কত বাদ দিলে 82 হবে? বলো কত? 4। তাহলে কত লাগবে? 4। তাহলে এখানে কত দিতে হবে? 2। দেখি তো 2 দিলে উপরে মেলে কিনা, 2 দিলে দেখি তো উপরে মেলে কিনা। তাহলে 222 বিয়োগ হচ্ছে 4 দুগুণে 8, তাহলে উপরে মেলে কিনা? 222 বিয়োগ হচ্ছে 4 দুগুণে 8, ঠিক আছে, 4 দুগুণে 8, তাহলে 222 আর 8, আর ওই পাশে কত দেখি তো, ওই পাশে 206 যোগ 8, 206 206 যোগ 8, তাহলে হলো দেখো তো 222 বিয়োগ 222 বিয়োগ কত, ক্যালকুলেটর নিয়ে করি, 222 বিয়োগ 8, 214 হলো, 214, আর ওপাশে দেখি 206 যোগ 8, 214, মিলে গেছে, মিল গায়া, মিলে গেছে, মিলছে কি? ক্লিয়ার? তাহলে কয়টা 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 কয়টা? দুইটা, দুইটা, ঠিক আছে, দুইটা, দুইটা হলো। কি ক্লিয়ার? বলো। নিচের মূলটি, নিচের এক্স নিউক্লিয়াসটি শনাক্ত করো।
নাই, আর নাই, আর বইতে নাই। তাহলে আর বইতে নাই, নাই মানে নাই, কিছুই তো নাই বইতে। ওকে ওকে ওকে, ওকে, তাহলে এই অংশ গেল। তাহলে এই অধ্যায়ের আরেকটা অংশ বাকি থাকলো, সেই অংশটা হচ্ছে ভর ত্রুটি ও বন্ধন শক্তি। এই অংশটা তাহলে নেক্সট দিন আমরা পড়ে ফেলবো, ঠিক আছে ভাই? আজকে একটু আনমিউট করেন, আনমিউট করবো। আচ্ছা 5 মিনিটের জন্য, ঠিক আছে, আনমিউট করবো 5 মিনিটের জন্য। তাহলে আমি একটু ফেসবুক থেকে কেটে দিয়ে আসি। এমআইটি এর কোশ্চেন সলভ করান। এই এমআইটি এর কোশ্চেন এখানে যা আছে সলভ করাইছি, সমস্যা নেই। এমআইটি এর কোশ্চেন সলভ এখন পড়া উচিত? সারাদিন কি এত ঘন্টা পড়তে হবে নাকি প্রাইভেট এত ঘন্টার বেশি পড়তে হবে? এই মোয়ে মোয়ে কি? এখানে একজন কমেন্ট করছে মোয়ে মোয়ে, মোয়ে মোয়ে কি জিনিস? এই আরিয়ান আহাদ বলছে ছুটি দেন। ছুটি তো ভাই, এটা কি লাস্ট ক্লাস না? আজকে লাস্ট ক্লাস না, আরেকটা ক্লাস দিব, আরেকটা ক্লাস দিব, আরেকটা ক্লাস পরে লাস্ট ক্লাস, বুঝছো? আচ্ছা তাহলে আনমিউট করছি, সবাই একসাথে কথা বলা শুরু করবে না, নাও বলো। ওইখানে এই যে সূর্য ঘড়ি যদি আমি চিন্তা করি, কোনো ম্যাথ না, মানে এমনিতে হচ্ছে সূর্য ঘড়ি যদি একটা ছায়া দিয়ে চিন্তা করি, তাহলে ওই সূর্য টাইমটা কি আমরা ভাইয়া সরলসন্ধিত স্পন্দনের সময়ের যে সরণের যে ইকুয়েশন আছে ওইখান থেকে বের করতে পারি একটা আদি দশা ধরে? কারণ ছায়াটা তো পর্যায়বৃত্ত গতি, তাই না? ছায়ার যে কাঠের স্কেলের বা একটা কাঠের যে ছায়া, তাহলে ওইখান থেকে তো সময় বের করা যাবে, তাই না ভাইয়া? যাবে, হিসাব করলে তো যাবে, সরলসন্ধিতে স্পন্দন হবে, ওভাবে দুলতে থাকবে, তো বিভিন্ন সময় কোন পয়েন্টে থাকবে সেটা তো ওখান থেকে সরণের অবস্থান থেকে আমি সময় বের করতে পারবো। এটা তো একটা ছায়া ঘড়ির মতোই কাজ করবে। হ্যাঁ, সময় বের করা যাবে না কেন? যাবে। ভাই এই প্রোটন যদি না মেলে, এই প্রোটন যদি না মেলে, এবার তো মিলে গেছে। হ্যাঁ, কিন্তু যদি না মেলে তাহলে কি হবে? না মিললে তো হবে না, না মিললে টিচারের মাথা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছো? টিচার এমন ভাবে ম্যাথ সাজাইছে, মেলে নাই, তাহলে হলো? তাহলে তো কোশ্চেনই ঠিক নেই, মিলাইতে হবে তো, এত সুন্দর করে দিতে হবে তো। আসসালামু আলাইকুম দাদা। যদি সুন্দর করে না দেয় তাহলে কি এই যে মানে সুন্দর করে না দিলে টিচারকে ধরবা যে আপনি কেন সুন্দর করে দেন নাই, এই কোশ্চেনে ভুল আছে। মানে দুইটা আননোন, দুইটা ইকুয়েশন কিভাবে বের করব না? বুঝলাম না। মানে হচ্ছে আমার তো ধরেন আলফা আর বিটা দুইটা বের হয়েছে, নির্গত হয়েছে, তাহলে কয়টা হয়েছে তো আমি জানি না, দুইটার পরিমাণ। তাহলে এর পরিমাণ পরে এভাবে দুইটা ইকুয়েশন আসবে, একটা ভরের থেকে আসবে, আরেকটা হচ্ছে ইয়ার থেকে আসবে, কি বলে ওই যে প্রোটন সংখ্যা থেকে আসবে, ওইভাবেও তো বের করা যায়। ইকুয়েশন আসবে? এরকম কি ইকুয়েশন আসবে? ইকুয়েশন মেবি আসবে না, একটু দেখো ভালো করে। দেখছি তো ভাই, এভাবেই করছি। বলো নেক্সট। ভাইয়া দাদা এরপরে কোন টপিকটা শুরু করবেন? এ দেখি তোমাদের কার কোথায় বাড়ি শুনি, বলো, একজন পরিচয় দাও, কথা হ্যাঁ, বলার আমি আগে পরিচয় দাও। ফ্রিজগঞ্জ ভাই। নাজমুল হাসান বলো। দাদা শ্রীমঙ্গল থেকে। দাদা কুমিল্লা থেকে। দাদা রাজশাহী দাদা কিশোরগঞ্জ থেকে। দাদা মামা থেকে। দাদা ফেনী থেকে। দাদা যশোর থেকে। দাদা আপনার গ্রামের বাড়ি কোথায়? ঠাকুরগাঁ থেকে। কুমিল্লা থেকে। বরিশাল থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। টাঙ্গাইল থেকে। ওকে। বাংলাদেশের দাদা ঠাকুরগাঁ থেকে।
দাদা বাংলাদেশ থেকে। দাদা নোয়াখালী দাদা ময়মনসিংহ থেকে। ঘোষপাড়া থেকে। ঘোষপাড়া থেকে কে বলছে? হাসেম। হাসেম কে রে? ঘোষপাড়া থেকে। দাদা আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বাগেরহাট। দাদা এরপরে কোন চ্যাপ্টার শুরু করবেন? হ্যাঁ, এরপরে কোন চ্যাপ্টারটা শুরু করবেন দাদা? এরপরে তো আমার ভাগেতে আর একটা চ্যাপ্টারই আছে, সেটা হচ্ছে দাদা ভূত না দাদা কোনটা পড়েন? ভূত আলোক বিজ্ঞানটা পড়েন দাদা। দাদা ভূত আলোক বিজ্ঞানটা পড়েন প্লিজ। জি দাদা। অ্যামেজিং। তোমাদের অপার ভাই তো আমাকে বলছে চলো তো ওই সেমিকন্ডাক্টর নিতে। না ভাই ওইটা পড়েন, আমাদের শেষই তো সাইকেলটা শেষ সাইকেল হিসেবে ওইটাই দাদা একটু পড়ায় দিন, আপনার ভাষায় বুঝতে পারেন। আচ্ছা দেখি আমি তাহলে অপারের সাথে কথা বলি। যাই হোক, ক্লাস কি বুঝছো? ক্লাস কি বুঝতে পারো? তোমাদের তো জি দাদা কমেন্ট দেখি আমি। একদম ক্লিয়ার। দাদা আলফা বিটা আর গামা কোণার যে সংকেতটা ওইটা একটু বুঝিয়ে দিন দাদা। আলফা বিটা গামা দাদা ওই যে সংকেতটা বের করছেন ওইটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, বুঝাই দেব। ভাই আপনার ক্লাস জোস। জি দাদা পুরো জোস। দাদা ভরহীন বস্তু কি আলোর বেগে চলতে পারে? ভরহীন বস্তু তোমাদের অপার ভাই পড়াচ্ছে না? অপার ভাই গুলো পড়াচ্ছে না? ফুটন টুটন ওই চ্যাপ্টারটা আমি এখন দাদা পড়ানো শেষ। হ্যাঁ, ওটা শেষ হয়ে গেছে। জি জি ভাইয়া। দাদা ভাইয়া ভূত আলোক বিজ্ঞান অপার ভাই শুরু করবেন, আপনি শুরু করে দেন দাদা। আমি তো অপার ভাই শুরু করে দেব। ভাই যেটা বড় ওটা আপনি শুরু করেন, আপনার ক্লাস বেশি চাই। জি দাদা দাদা আপনার ক্লাস বেশি চাই আমরা। আপনাকে এমনিতেই দাদা অনেক কম পাইছি দাদা। হ্যাঁ, আমাকে কম পাইছো, আমি তো আসলামই পরে, তাই না? ম্যাথ করি দৈনিক অপূর্ব দাদা সৈনিক। না, আমরা অভিদাতা সৈনিক। না দাদা আপনার তাহলে ঠিক আছে, আজকে এখানেই রাখি। হ্যাঁ, আমার আবার কাল নাকি ম্যারেজ কন্ডাক্টর কয়টা ক্লাস লাগবে? দাদা একটা প্রশ্ন ছিল। এই অধ্যায় শেষ করতে আর একটা ক্লাস লাগবে। দাদা একটা প্রশ্ন ছিল। বলো। দাদা দেখি আমাদের ফুল সিলেবাস পড়াচ্ছেন নাকি শর্টে? দাদা এটা কি ফুল সিলেবাস পড়াচ্ছেন? মানে আমাদের যে অধ্যায় ফুল সিলেবাস, এই অধ্যায় তো ফুল আছে, এই অধ্যায় তো পুরাটাই আছে, এই অধ্যায়ে কোনো কাটছাট নাই। দাদা আপনি কি ম্যারিড দাদা? মেয়ে দেখবি নাকি? আমি ম্যারিড না ম্যারিড। দাদা আপনার বয়স কত? আপনার বয়স কত দাদা? আমার বয়স নাই, আমার বয়স 18। রাখি এখন আর কথা নাই, এদের কাজের কথা।